আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ভার্সিটি ম্যাথ প্রাইভেট ব্যাচের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত ২য় পত্রের কণিক অধ্যায়টা পড়বো ইনশাআল্লাহ। তো কণিক অধ্যায়টা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসেই। তো তুমি সিওর ধরে রাখতে পারো এখান থেকে তোমার কোশ্চেন আসবেই। একের অধিক কোশ্চেন আসতেই পারে। সো কণিক অধ্যায়ের ফার্স্ট পার্টে আমরা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত নিয়ে পড়াশোনা করব এবং সেকেন্ড পার্টে আমি তোমাদের উপবৃত্ত এবং অধিবৃত্তের পার্টটা কভার করে দিব। তো আজকের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে আমরা কণিকের প্রতিটা টাইপের বেসিক থেকে শুরু করে প্রতিটা কোশ্চেনের যত রকমের কনসেপ্ট, হ্যাকস, শর্টকাট সবকিছু বলে দিব। ঠিক আছে? তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, কণিক অধ্যায় নিয়ে তোমার আর কোনো রকমের সমস্যা থাকবে না। তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলেই বুঝতে পারবা। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আচ্ছা ভাইয়া, তো আমাদের প্রথম টাইপটা হচ্ছে কণিকের প্রকৃতি নির্ণয়। দেখো তোমাকে একটা সমীকরণ দিবে, সমীকরণ দিয়ে বলবে এটা কোন ধরনের সমীকরণ বা এটা কার সমীকরণ, তোমাকে বিভিন্ন অপশনে দিয়ে দিবে। সো আমি আমি যেটা বলতেছি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, সো একটা কণিকের আদর্শ সমীকরণ বা একটা, এই যে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। আমি আগে তোমাকে বেসিকটা বলি, তারপরে হচ্ছে আমি তোমাকে হ্যাক্সটা বলতেছি। সো এটা হচ্ছে একটা দুই চলক বিশিষ্ট কণিকের আদর্শ ইকুয়েশন। ঠিক আছে ভাইয়া? তো খেয়াল করো, এখন এই যে একটা ইকুয়েশন আমাকে দিল, এই ইকুয়েশনটা বিভিন্ন টাইপের কণিক নির্দেশ করতে পারে। এটা বৃত্ত নির্দেশ করতে পারে, এটা পরাবৃত্ত নির্দেশ করতে পারে, এটা অধিবৃত্ত নির্দেশ করতে পারে। তো বিভিন্ন টাইপের কণিক সে নির্দেশ করতে পারে। এখন আমি একটা সমীকরণ দিলে আসলে কিভাবে আইডেন্টিফাই করব যে সেটা কোন ধরনের কণিক বা সেটা কার সমীকরণ? ঠিক আছে? তো প্রথমত খেয়াল করো ভাইয়া, তো এই সমীকরণ থেকে আমরা একটা নির্ণায়ক গঠন করব। ঠিক আছে? খেয়াল করো। এই যে এই নির্ণায়কটা আমরা এখানে গঠন করব। দেখো তো নির্ণায়কটা বুঝতে পারতেছো কিনা? আমি একটু লিখে দেই। সো ডেল সমান এ এইচ জি। ভালো করে শোনো, এটা মুখস্থ করার কিছু না, তুমি একবার লিখলে বুঝতে পারবা। দেখো এ এইচ জি। ওকে, আবার তুমি এখানে এ এইচ জি লিখে ফেলো। আমি যেভাবে লিখতেছি এভাবে করে লিখো। এ এইচ জি, নিচের দিকেও এ এইচ জি। ওকে, আর এখানে লিখবা তুমি জি এফ সি। আবার দেখো জি এফ সি। খেয়াল করো ভাইয়া, এগুলো কিন্তু খুবই সহজ জিনিস, তুমি একটু বুঝতে পারলেই হবে। দেখো এ এইচ জি, আবার এদিকেও এ এইচ জি। আবার তুমি খেয়াল করো ভাইয়া, আবার তুমি খেয়াল করো এদিকে হচ্ছে ডিএফসি, এদিকে জিএফসি। ওকে, সো এই দুইটা জিনিস সব সময় সেম থাকবে। তুমি একবার লিখলে তোমার এটা মুখস্থ করার কিছু না। ওকে, তো এ এইচ জি জিএফসি, আবার বলি এ এইচ জি জিএফসি, এইগুলা ক্রম ঠিক থাকবে। আর মাঝখানে থাকবে হচ্ছে বি, মাঝখানে থাকবে হচ্ছে বি। তো দেখো আমি একটা নির্ণায়ক তৈরি করছি। এখন ভাইয়া এ কি, এইচ কি, এগুলার পরিচয় কি? খেয়াল করো আমি বলে দিচ্ছি। এ কিন্তু এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, এইচ কি বলতো ভাইয়া? এইচ কিন্তু তুমি হচ্ছে যদি এক্স ওয়াই এর সহগটাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে হচ্ছে এইচ এর মানটা পেয়ে যাবা। ওকে, আর জি কি বলতো ভাইয়া? জি হচ্ছে, দেখো খেয়াল করো, আমি যদি এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমি জি এর মান পাবো। আমরা বৃত্তেও পড়ছি এই জিনিসটা, সো এখানে মিল আছে। আর এফ কি বলতো ভাইয়া? এফ হচ্ছে তুমি ওয়াই এর সহগটাকে 2 দ্বারা ভাগ করবা। সো আর সি তো বুঝতে পারতেছো, সি হচ্ছে ধ্রুবক পদ, যার সাথে কোনো চলক নাই। তো আমি একটা ইকুয়েশন দিলে খুব ইজিলি সেখান থেকে এর মান, বি এর মান, এইচ এর ভ্যালু, জি, এফ, সি সবকিছু বের করতে পারবো। সবকিছু বের করে আমি একটা নির্ণায়ক তৈরি করলাম। এখন ভাইয়া এই নির্ণায়কের উপরে অনেকগুলা শর্ত অ্যাপ্লাই করতে হবে। দেখো এই জিনিসটা তুমি শর্টকাটস দিয়ে বা একটা এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করে 95% কোশ্চেন 10 থেকে 20 সেকেন্ডে করে ফেলতে পারবা। লিটারেলি 10 থেকে 20 সেকেন্ড। বাট আমি তোমাকে বেসিকটা বোঝাই, বেসিকটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে বেসিক হ্যাক্স সবকিছু বলে দেব যেন তুমি কোথাও না আটকাও। ভালো করে শোনো, আগে বেসিকটা বোঝো। সো এখন ভাইয়া খেয়াল করো, বিভিন্ন শর্ত আছে। যদি ডেলের মানটা 0 হয় তাহলে আমরা বলবো এই কণিকটা এক জোড়া সরল রেখা নির্দেশ করে। কি বললাম বলো তো ভাইয়া? যদি এই ডেলের মানটা 0 হয় তাহলে আমরা বলবো কি? এক জোড়া সরল রেখা। যদি এই ডেলের মানটা নট ইকুয়াল টু জিরো এবং
এ বি নট ইকুয়াল টু জিরো এবং এইচ ইকুয়াল টু জিরো। খেয়াল করে, এগুলো মুখস্থ করার কিছু না, আমরা কিন্তু বৃত্ত অধ্যায় পড়ে আসছি, আমি তোমাদের পড়াইছি। বৃত্তর সমীকরণের শর্ত কি ছিল বলো তো? বৃত্তের সমীকরণের শর্ত হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। তাহলে দেখো, এই যে এইচ এর মান জিরো, এইচ হলো তো এক্স ওয়াই যুক্ত পদের সহগ। সো বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, তার মানে কি এইচ এর মান জিরো হবে। এবং আমরা জানি বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ অবশ্যই থাকতে হবে এবং তারা সমান হইতে হবে। দেখো এখানে লিখছি, এ আর বি সমান হতে হবে এবং এদেরকে এক্সিস্ট করতে হবে। বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতেই হবে। ওকে, সো এই পার্টটুকু কিন্তু আমাদের আগেই জানা আছে, এগুলো আসলে নতুন করে বলার কিছু না। তো মেইনলি আমি তোমাকে যেটা বলতেছি, খেয়াল করো, এই ডেলের মান আমি বের করব। ডেলের মান যদি জিরো হয় তাহলে হলো এক জোড়া সরল রেখা, বা ডেলের মান যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে তোমার চার প্রকারের ইকুয়েশন হতে পারে: বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এখন বৃত্তের পার্টটা তো আমরা বুঝলাম যে বৃত্তের জন্য এইচ এর মানটা জিরো হতে হবে আর এ বি সমান হতে হবে, নট ইকুয়াল টু জিরো। এখন ভাই আসি পরাবৃত্ত। পরাবৃত্ত কেমনে বুঝবো ভাইয়া বলো তো? দেখো, যদি এইচ স্কোয়ার সমান এ বি হয়, যদি এইচ স্কোয়ার সমান এ বি হয়, ভাইয়া এইচ কি? এইচ হলো এক্স ওয়াই সহগকে দুই দ্বারা ভাগ করবা। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ। যদি এইচ স্কোয়ার সমান এ বি হয়, আমি বলবো সমীকরণটা একটা পরাবৃত্ত। ওকে, ঠিক আছে। আর যদি খেয়াল করো তুমি, এইচ স্কোয়ার যদি এ বির চাইতে ছোট হয় তখন আমি বলবো উপবৃত্ত, আর এইচ স্কোয়ার এ বির চাইতে বড় হলে অধিবৃত্ত। তো তুমি এই তিনটা জিনিস মনে রাখলেই হবে যে এইচ স্কোয়ার সমান এ বি হলে পরাবৃত্ত, এইচ স্কোয়ার এ বির চাইতে ছোট হলে উপবৃত্ত, আর এইচ স্কোয়ার এ বির চাইতে বড় হলে অধিবৃত্ত। দেখো এটা আসলে তুমি একটা মানে একভাবে মনে রাখতে পারো। খেয়াল করো, অধিবৃত্তে কি আছে? অধিক। অধিক মানে কি? বেশি না? অধিক মানে কি? বেশি। সো যদি এ বির চাইতে এইচ স্কোয়ারের মান বেশি হয় বা বড় হয়, বড় হয়, তাহলে সেটা হচ্ছে অধিবৃত্ত। তুমি এভাবে করে চাইলে মনে রাখতে পারো যে এইচ স্কোয়ারের মান যদি এ বির চাইতে বড় হয়, বড় মানে কি? অধিক। অধিক মানে কি? অধিবৃত্ত। সো এইচ স্কোয়ারের মানটা এ বির চাইতে বড় হলে অধিবৃত্ত। তাহলে উল্টাটা কি? উল্টা হচ্ছে এ বির চাইতে ছোট হলে কি? উপবৃত্ত। ঠিক আছে? সো এগুলো মনে রাখা সহজ। তুমি এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি হলে বলবো পরাবৃত্ত, এইচ স্কোয়ার এ বির চাইতে ছোট হলে বলবো উপবৃত্ত, আর এ বির চাইতে বড় হলে, বড় মানে কি? অধিক। অধিক হলে কি? অধিবৃত্ত। ঠিক আছে? আশা করি সবাই এটুকু খুব ভালো করে বুঝতে পারছো। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, এরপরে আসো। এখন আমি তোমাদের কণিকের শর্টকাটস ওইটা শেখাবো। আমি তোমাকে লং ওয়ে শেখাইছি, এখন এই শর্টকাটস দিয়ে তুমি প্রায় 95% ম্যাথ, তোমার কোশ্চেন ব্যাংক বলি বা প্রিভিয়াস যতগুলা কোশ্চেন আসছে বা যেগুলো আসতে পারে পরীক্ষায়, তুমি 90% কোশ্চেন সরাসরি এই শর্টকাট দিয়ে করে ফেলতে পারবা, সরাসরি শর্টকাট দিয়ে করে ফেলতে পারবা। ওকে, সো ভালো করে শুনো ভাইয়া, শর্টকাটসটা আসলে কি, সবাই মনোযোগ দাও। দেখো, যদি আমার ডেলের মানটা জিরো হয় তাহলে কিন্তু আমার অ্যান্সার হবে জোড়া সরল রেখা। ডেলের মানটা জিরো হলে চোখ বন্ধ করে অ্যান্সার হচ্ছে জোড়া সরল রেখা। এখন শর্টকাট তুমি কখন অ্যাপ্লাই করবা ভালো করে শোনো। যদি যদি অপশনে জোড়া সরল রেখা অথবা নান অফ দিস বা কোনোটাই নয়, যদি অপশনে জোড়া সরল রেখা অথবা নান অফ দিস থাকে, তাহলে তোমাকে অবশ্যই ডেলের মান বের করতে হবে। কারণ ডেলের মান জিরো হলে তো জোড়া সরল রেখা হবে। ঠিক আছে? সো তুমি আবার বলতেছে, আমি খেয়াল করো, যদি অপশনে জোড়া সরল রেখা বা নান অফ দিস থাকে তাহলে আমি কি করব? তাহলে অবশ্যই আমি হচ্ছে ডেলের মান বের করব, ডেলের মান বের করব। বাট তুমি যদি দেখো ভাইয়া যে অপশনে জোড়া সরল রেখা অথবা নান অফ দিস নাই, বা ডেলের মান নট ইকুয়াল টু জিরো, এই তিনটা কন্ডিশনে অপশনে জোড়া সরল রেখা, নান অফ দিস এগুলা নাই এবং ডেলের মান নট ইকুয়াল টু জিরো, যদি এই জিনিসগুলা স্যাটিসফাই করে, ম্যাক্সিমাম 95% কোশ্চেন স্যাটিসফাই করবে। আমি তোমাকে কোশ্চেন দেখাবো, তুমি দেখবা শর্টকাটস দিয়েই 95% ম্যাথ করে ফেলা যাবে, আসলেই করে ফেলা যাবে। ওকে, শুনো। সো যদি এই কন্ডিশন গুলা থাকে তখন আমি শর্টকাটস অ্যাপ্লাই করবো। এখন ভাইয়া শর্টকাটস কি অ্যাপ্লাই করব? শোনো, মনোযোগ দাও সবাই একটু, ভাইয়া সবাই একটু মনোযোগ দাও। দেখো, যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এক্স ওয়াই পদ নাই তাহলে বলবো বৃত্ত।
এটা কিন্তু আমাদের জানা যে বৃত্তে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। এটা আমাদের পিএইচডি করা আছে বৃত্ত অধ্যায়ের উপরে। সো এটা তুমি জানো, এটা তো মনে রাখার কিছু নাই। এখন আসো, যদি দেখো ভাইয়া এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এক্স ওয়াই আছে, শোনো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান এক্স ওয়াই যদি না থাকে তখন কি হচ্ছিল? বৃত্ত। কারণ বৃত্তে কোনো এক্স ওয়াই পদ থাকা যাবে না। এখন আমি দেখতেছি একটা ইকুয়েশনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান আবার এক্স ওয়াই আছে, তাহলে কি হবে? উপবৃত্ত হবে। ঠিক আছে, কি বললাম আবার বলি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এক্স ওয়াই আছে, তাহলে কি হবে? উপবৃত্ত হবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এখন আসো, এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান, তো সেখানে আমার এক্স ওয়াই থাক বা না থাক সেটা অবশ্যই উপবৃত্ত হবে। আমি একটা এক্সাম্পল দিই, ধরো বললাম যে 5x² প্লাস 5y² প্লাস 2xy, অথবা বললাম যে 5x² প্লাস 5y² প্লাস, সরি দেখো 5 না, ধরো বললাম 15y² প্লাস সামথিং, মানে এক্স ওয়াই ধরো নাই, ইকুয়াল টু 0 সামথিং আছে। তো খেয়াল করো ভাইয়া, ধরো আমি এখানে 15 বললাম, দেখো, তো আমি এই 3 নাম্বারটা তোমাকে বোঝাচ্ছি, খেয়াল করো। যদি দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান, দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 15, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান, সেখানে এক্স ওয়াই পদ থাকুক বা না থাকুক, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান না হয় তাহলে কিন্তু কখনো বৃত্ত হবে না। তো আমি দেখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান যদি থাকে, সেখানে এক্স ওয়াই থাক না থাক ডাজেন্ট ম্যাটার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান হইলেই বলবো কি? উপবৃত্ত। বোঝাইতে পারছি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান হইলেই কি বলবা? উপবৃত্ত বলবা। ওকে, ওকে ভাইয়া ঠিক আছে। এখন দেখো ভাইয়া, পরবর্তীতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মধ্যে যে কোনো একটা পদ না থাকলে, দেখো আমরা কিন্তু পরাবৃত্তের আদর্শ আকার সেই এইচএসসি লেভেল থেকে পড়ে আসতেছি। সেটা কি বলতো? পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তুমি একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, দেখো যখন ওয়াই স্কোয়ার বলতেছি এখানে কিন্তু এক্স এর সিঙ্গেল ঘাত, এখানে কিন্তু এক্স স্কোয়ার থাকতেছে না। আবার যখন আমি এক্স স্কোয়ার বলতেছি এখানে কিন্তু ওয়াই স্কোয়ার থাকবে না। সো পরাবৃত্তের ইকুয়েশনটা কেমন হয়? শুধু এক্স স্কোয়ার থাকবে অথবা শুধু ওয়াই স্কোয়ার থাকবে। সো আমি দেখবো যদি আমার ইকুয়েশনে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের মধ্যে যে কোনো একটা থাকে, কি বললাম? যদি আমার ইকুয়েশনে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের মধ্যে যে কোনো একটা এক্সিস্ট করে, তখন আমি বলবো সেটা হচ্ছে একটা পরাবৃত্তের ইকুয়েশন। ক্লিয়ার? ওকে, এখন আসো ভাইয়া, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, খেয়াল করো আমি একটা এক্সাম্পল বললাম, ধরো বললাম যে 5x² মাইনাস 15y² ইকুয়াল টু সামথিং, ধরো বললাম। খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু ধরো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে +5, ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু -15। একটা জিনিস আমি বলে দেই, খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু বলছিলাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান, এটা কিন্তু অসমান হইলেও এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু ভাইয়া এদের কিন্তু চিহ্ন চেঞ্জ হতে, মানে সেম হতে হবে। মানে খেয়াল করো, যদি এমন হয় যে আমার, ধরো বললাম -5x² মাইনাস 15y², দেখো এদের কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান, কিন্তু মেইন পার্থক্য হচ্ছে উপবৃত্ত হইলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাইন সেম হইতেই হবে। দেখো আমরা কিন্তু উপবৃত্তের সমীকরণ পড়ছি, বলো তো কেমন? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা একটা উপবৃত্তের আদর্শ আকার। আর অধিবৃত্তের আদর্শ আকার কেমন বলো তো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। শর্টকাটস গুলো মুখস্থ করার কিচ্ছু না, তুমি বেসিক আকার জানলে এমনি কমন সেন্স অ্যাপ্লাই করতে পারবা। দেখো উপবৃত্তের সমীকরণে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাইন অবশ্যই সেম হওয়া লাগবে। সো আমি এখানে বললাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান, অসমান ঠিক আছে, কিন্তু সাইন যেন সেম হয়। ধরো এক্স স্কোয়ারের সহগ মাইনাস ওয়াই স্কোয়ারের সহগও মাইনাস, এক্স স্কোয়ারের সহগ প্লাস ওয়াই স্কোয়ারের সহগও প্লাস, এরকম হলে কিন্তু উপবৃত্ত হবে। বাট যদি এমন হয় যে আমার এক্স স্কোয়ারের সহগ প্লাস ওয়াই স্কোয়ারের সহগ মাইনাস, অথবা ওয়াই স্কোয়ারের সহগ প্লাস এক্স স্কোয়ারের সহগ মাইনাস, যদি চিহ্ন বিপরীত হয়
তখন বলবো সেটা কি অধিবৃত্তের সমীকরণ। দেখো এটা কিন্তু মুখস্থ করা লাগে না। অধিবৃত্তের আদর্শ আকারই কিন্তু এরকম, এক্স স্কোয়ারের আগে প্লাস ওয়াই স্কোয়ারের আগে মাইনাস। তো আবার এটাও কিন্তু অধিবৃত্তের আকার, যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তো আমরা যখন দেখবো যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট, আমরা বলবো অধিবৃত্ত। ওকে ভাইয়া, এবার এসে দেখো এক্স ওয়াই যদি কনস্ট্যান্ট এরকম কোন রাশি তুমি পাও, সেটা বলবো অধিবৃত্ত। এটা থেকে এগ্রিতে কোশ্চেন আসছে, গুচ্ছে কোশ্চেন আসছে, ঢাকা ভার্সিটিতে কোশ্চেন আসছে, এত বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। সো আমি তোমাকে কোশ্চেন দেখাবো, বাট ভালো করে শোনো। এক্স ওয়াই ইকুয়াল টু বললাম ফয়সাল, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ফয়সাল একটা কনস্ট্যান্ট, আমি আমি একজন মানুষ। আমি বললাম এক্স ওয়াই ইকুয়াল টু 5, এক্স ওয়াই ইকুয়াল টু 100, এক্স ওয়াই ইকুয়াল টু 1 কোটি। এক্স ওয়াই ইকুয়াল টু যে কোনো কনস্ট্যান্ট হইলেই সেটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। এক্স ওয়াই ইকুয়াল টু যে কোনো একটা কনস্ট্যান্ট হইলে সেটা হচ্ছে কি একটা অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, ওকে। যেমন তোমাদের ওই যে পিভি ইকুয়াল টু কে, আমাদের রসায়নে আছে যে পি আর ভি এদের গুণফল কিন্তু ধ্রুবক, সো এটাও একটা অধিবৃত্তকে নির্দেশ করবে। আচ্ছা, সো মনে রাখবা এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হইলেই সেটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। কি বললাম? এক্স ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এরকম একটা সমীকরণ থাকলেই সেটা চোখ বন্ধ করে কি বলবা? অধিবৃত্ত। ওকে। আর লাস্ট অফ অল আসলে এটা বেশি আসে না পরীক্ষায়, মেইনলি যেটা লাস্ট অফ অল লেখা, যে আমরা কিন্তু জানি ভাই, দেখো সরল রেখার সমীকরণ কেমন হয়? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওকে, সো সরল রেখার সমীকরণে কিন্তু মেইনলি স্কোয়ার থাকে না, বাট এই জিনিসটা আসলে পরীক্ষা অতটা আসে না। মেইনলি আমাদের এই প্রথম এইগুলা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সো এইগুলা ভালো করে জানলেই তোমার হবে। আমি একটু সামারি করি, সামারি শোনো। শর্টকাটস আমি কখন অ্যাপ্লাই করব? যদি আমি দেখি অপশনে জোড়া সরল রেখা অথবা নান অফ দিস নাই, এটা মেইনলি মেজর জিনিস। যদি দেখো তুমি অপশনে জোড়া সরল রেখা অথবা নান অফ দিস নাই, তখন তুমি সরাসরি শর্টকাটস অ্যাপ্লাই করতে পারবা। সো শর্টকাটস আমাকে বলতেছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান কিন্তু এক্স ওয়াই পদ নাই, বৃত্ত। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান কিন্তু এক্স ওয়াই পদ আছে, উপবৃত্ত। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান এবং একই চিহ্ন বিশিষ্ট, অসমান এবং একই চিহ্ন বিশিষ্ট এবং এক্স ওয়াই থাকুক বা না থাকুক, উপবৃত্ত। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মধ্যে কোনো একটা পদ থাকলে পরাবৃত্ত, মানে না থাকলে, সরি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মধ্যে কোনো একটা পদ না থাকলে পরাবৃত্ত। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, প্লাস মাইনাস থাকে, তখন বলবো অধিবৃত্ত। আর এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই ইকুয়াল টু ফয়সাল ভাইয়া, এটা কি হবে? অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো এইগুলা মনোযোগ দিয়ে খেয়াল রাখো, দেখবা এই টাইপের তুমি 95% কোশ্চেন সরাসরি করতে পারবা। 5% হয়তো আমাদের ডেল বের করা লাগতে পারে, যদি অপশনে জোড়া সরল রেখা থাকে, তাহলে কিন্তু আমার ডেল বের করতে হবে। ঠিক আছে, বাট ম্যাক্সিমাম টাইম দেখা যাবে যে অপশনে এই জোড়া সরল রেখা বা নান অফ দিস নাই ম্যাক্সিমাম টাইমে। ওকে, আমরা এখন কোশ্চেন অ্যাপ্রোচ করা শুরু করি, চলো ভাইয়া। দেখো, খেয়াল করো, দেখো তো কি বলতেছে, গুচ্ছে আসছে, আমি কিন্তু বলছিলাম y ইকুয়াল টু 1/x, আমি একটু আর গুণ করে দিলাম, দেখো পাচ্ছি xy ইকুয়াল টু 1। xy ইকুয়াল টু কনস্ট্যান্ট হইলে সেটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। ওকে, ক্লিয়ার। চলো দেখো, xy ইকুয়াল টু কনস্ট্যান্ট কি প্রকাশ করে? এগ্রিতে আসছে প্রিভিয়াস ইয়ারে, অধিবৃত্ত কত সময় লাগছে? 2 সেকেন্ড, 2 সেকেন্ড। আচ্ছা ভাইয়া, এবার আসো, দেখো অনেকগুলা পরীক্ষায় সাস্টে আসছে, হাজী দানেশ, রাজশাহী ভার্সিটি, অনেকগুলা পরীক্ষা আসছে, এটা আসবে, এটা আসবে। ভালো করে শোনো, দেখো ভাইয়া, সো আমাকে বলতেছে এই সমীকরণটা কি নির্দেশ করে। এখন আমি কি বলছিলাম, যদি অপশনে জোড়া সরল রেখা অথবা নান অফ দিস না থাকে, তখন আমি শর্টকাটস অ্যাপ্লাই করব। এখানে কিন্তু ভাই অপশনে জোড়া সরল রেখা আছে, যদি অপশনে জোড়া সরল রেখা থাকে আমাকে ডেলের মানটা বের করতে হবে। ওকে, সবাই যেন এটা মনে থাকে। তাহলে খেয়াল করো ভাইয়া, ডেল সমান কি বলছিলাম? এ এইচ জি, এ এইচ জি, জি এফ সি, জি এফ সি অ্যান্ড বি, এটা হচ্ছে আমার সেই ডেলের ভ্যালুটা। এখন তুমি সবার মান বসাও, খেয়াল করো ভাইয়া, এর মান কত? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 2, এইচ হলো কি দেখো তো ভাইয়া, এইচ হলো এক্স ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2, তাহলে এইচ এর মান হচ্ছে এখানে -4/2 মানে -2।
দেখো জি এর মান কত, জি হচ্ছে এক্স এর সহগ বাই 2, তাহলে -½ আচ্ছা এইচ এর মান কত বের করছি, -2। বি হলো কি বলো তো ভাইয়া, বি হলো ওয়াই স্কোয়ারের সহগ 3। আচ্ছা এন্ড দেখো এফ হলো কি ওয়াই এর সহগ বাই 2, তাহলে এফ এর ভ্যালু হাফ পাচ্ছি। দেন জি এর মান পাইলাম হচ্ছে -½ এফ এর মান পাইলাম হাফ। এন্ড সি হলো কনস্ট্যান্ট কত, -1। সি হচ্ছে কনস্ট্যান্ট -1। তুমি এই নির্ণয়কটা বিস্তার করবা, তুমি এই নির্ণয়কটার বিস্তার করবা, দেখো এটা নট ইকুয়াল টু 0 আসবে। তুমি এই নির্ণয়কের বিস্তার করলে দেখবা নট ইকুয়াল টু 0 আসে। এখন যেহেতু ডেল নট ইকুয়াল টু 0, তার মানে কিন্তু এটা জোড়া সরল রেখা হবে না। ডেল নট ইকুয়াল টু 0 হলে জোড়া সরল রেখা হবে না। এখন আমি শর্টকাটস অ্যাপ্লাই করে দিব, শোনো। তুমি ডেল যদি নট ইকুয়াল টু 0 হয়, খেয়াল করো ভাইয়া, ডেল নট ইকুয়াল টু 0 হলে তুমি শর্টকাটস অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি এখানে যে এইচ স্কোয়ার সাথে এ বি এর রিলেশন এটা দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। এইচ স্কোয়ার এ বি রিলেশন দিয়েও করা যাবে। দেখো আমি দুই ভাবে করাই দিচ্ছি তোমাকে। তো এখানে আমরা দেখলাম যে ডেল এর মান নট ইকুয়াল টু 0। দেখো এখানে এইচ এর ভ্যালু কত, -2, এর মান কত 2, বি এর মান কত 3। তাহলে দেখো তো এইচ স্কোয়ারের ভ্যালু কত আসতেছে 4, আর এ বির মান কত বলো, এ বির মান কিন্তু 6। দেখো এইচ স্কোয়ারের চাইতে কিন্তু এ বি বড়, তাই না? তার মানে এইচ স্কোয়ারটা এ বি এর চাইতে ছোট। আমি কি বলছিলাম, উপবৃত্ত, উপবৃত্ত। এইচ স্কোয়ার এ বির চাইতে বড়, বড় মানে হচ্ছে অধিক, অধিক মানে কি অধিবৃত্ত। বাট যদি এইচ স্কোয়ারটা এ বির চাইতে ছোট হয় কি বলবো, উপবৃত্ত বলবো। সো এটা একটা ওয়ে। এখন আমি তো শর্টকাটস অ্যাপ্লাই করতে পারি, কেন? কারণ ডেলের মান নট ইকুয়াল টু 0। ডেলের মান নট ইকুয়াল টু 0 হলে আমি শর্টকাটস অ্যাপ্লাই করতে পারি। দেখো ভাই আমি শর্টকাটসে কি বলছিলাম, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অসমান এবং একই চিহ্ন বিশিষ্ট। খেয়াল করো এই যে এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 3, অসমান এবং একই চিহ্ন বিশিষ্ট। যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, চোখ বন্ধ করে উপবৃত্ত। এই যে এখানে তোমাদের শেখাইছি, আমি তোমাদের শেখালাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি অসমান, এবং এখানে আমি একটু লিখে দেই, অসমান প্লাস একই চিহ্ন বিশিষ্ট যদি থাকে, তখন আমি কি বলবো, সেটা হচ্ছে একটা উপবৃত্তের ইকুয়েশন। উপবৃত্তের ইকুয়েশন আশা করি সবাই বুঝতে পারছি। সো শর্টকাটস দিয়ে করতে পারবা, মেইন নিয়মে করতে পারবা। দেখো ঢাকা ভার্সিটি 23-24-এ চোখ বন্ধ করে অ্যান্সার বলবো। খেয়াল করো ভাইয়া, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট। শর্টকাটস অ্যাপ্লাই করলাম কেন? কারণ অপশনে জোড়া সরল রেখা বা নান অফ দিস নাই, সরাসরি শর্টকাটস। তো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট, অ্যান্সার কি অধিবৃত্ত। চোখ বন্ধ করে। ঠিক আছে ভাইয়া, ওকে চলো দেখো রাজশাহী ভার্সিটি পরীক্ষা আছে, এটা সহজ, কঠিন না, তুমি জাস্ট থিঙ্ক করো। দেখো আমাকে সমীকরণ বের করতে হবে, তাই না? সমীকরণ কিন্তু এক্স ওয়াই এর মাধ্যমে আসবে। তো আমরা এটা সামনে আরো দেখবো যে পরামিতিক সমীকরণ বা পরামিতিক স্থানাঙ্কের টপিকে যে, বাট এখানে যেহেতু আসছে আমি একটু বলে দিই, খেয়াল করো। তো দেখো ভাইয়া এখান থেকে আমি লিখতে পারতেছি তোমার যে 1/cos থিটা মানে কি sec থিটা। তো আমি পাচ্ছি sec থিটা সমান 2x, এটাকে 1 নাম্বার দিলাম। আচ্ছা, আর এখান থেকে দেখো আমি পাচ্ছি sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, tan থিটা সমান 2y/3, 2 নাম্বার দাও। এখন আমি যে কোনো সমীকরণ বের করতে হলে আমাকে x আর y এর মধ্যে রিলেশন আনতে হবে, তাই না? দেখো আমরা কিন্তু একটা জিনিস পড়ছি ক্লাস 9-10 থেকে, ছোটবেলা থেকে পড়ছি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে কত, 1 না? হ্যাঁ ভাইয়া। তাহলে দেখো sec থিটার ভ্যালু হচ্ছে এখানে 4x স্কোয়ার, আর tan থিটার মান হচ্ছে 4y² / 9 = 1। বলো তো এটা কার ইকুয়েশন? অধিবৃত্ত। কেন? কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট। ঠিক আছে, সবাই পারবা তো? আশা করি সবাই পারবা। তুমি যে কোনো কোশ্চেন আসুক, এই শর্টকাটস দিয়ে 95% কোশ্চেন এমনি হয়ে যাবে। আমি তোমাকে বেসিকটাও পড়াইছি, তো তুমি আটকাবা না, মানে এটা হলো মেইন কথা। তোমাকে বেসিক পড়ালাম, শর্টকাটস পড়ালাম, তুমি আটকাবা না কোথাও। যে কোনোভাবে তুমি বের হয়ে আসতে পারবা, হয় বেসিক অ্যাপ্লাই করে, শর্টকাট অ্যাপ্লাই করে। ওকে চলো দেখো, চট্টগ্রাম ভার্সিটিতে আসছে কি বলতেছে, খেয়াল করো এটার জ্যামিতিক পরিচয় কি। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কি, সমান। এক্স ওয়াই পদ আছে, কি বলছিলাম, উপবৃত্ত। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান কিন্তু এক্স ওয়াই পদ নাই, বৃত্ত। বাট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান কিন্তু এক্স ওয়াই পদ আছে, উপবৃত্ত।
উপবৃত্ত। দেখো, এবার আসে আমরা উৎকেন্দ্রিকতা। আচ্ছা, এটা আমি ওইখানে লেখা ছিল, বাট আমি এখন একটু লিখে দিই, খেয়াল করো ভাইয়া। সো যদি উৎকেন্দ্রিকতার মানটা হচ্ছে ইনফিনিটি হয়, তখন বলবো আমি জোড়া সরল রেখা। ঠিক আছে? আচ্ছা, যদি উৎকেন্দ্রিকতার মানটা শূন্য হয়, তখন আমি বলবো বৃত্ত। যদি উৎকেন্দ্রিকতার মানটা 0 থেকে 1-এর মধ্যে হয়, তখন আমরা বলবো উপবৃত্ত। যদি উৎকেন্দ্রিকতার মানটা 1-এর চাইতে বড় হয়, তখন আমরা বলবো অধিবৃত্ত। ঠিক আছে? এগুলো মনে রাখবা, অনেক বেশি পরীক্ষায় কাজে লাগবে। এখান থেকে কিন্তু অন্যভাবে কোশ্চেন আসতে পারে, তোমাকে বলবে উৎকেন্দ্রিকতার মান 1/√2 হলে সেটা কোন ধরনের কণিক বলো তো? বলো সবাই। উৎকেন্দ্রিকতার মান 1/√2 মানে কি? এটা কিন্তু 1-এর চাইতে ছোট এবং 0-র চাইতে বড়, এই রেঞ্জের মধ্যে পড়তেছে, তাহলে এটা হচ্ছে একটা উপবৃত্ত। ওকে, সো এই রেঞ্জ গুলা সবাই খেয়াল রাখবা, পরীক্ষায় অনেক আসবে কিন্তু। তাহলে দেখো ভাইয়া, 0 থেকে 1-এর মধ্যে হলে সেটা কোন প্রকারের কণিক? সেটা হচ্ছে আমার উপবৃত্ত। আচ্ছা, আরেকটা কথা বলা হয় নাই, ই এর মান যদি 1 হয়, ই হলো উৎকেন্দ্রিকতা, ইসেন্ট্রিসিটি, সেটা হচ্ছে পরাবৃত্ত। সবাইকে বুঝতে পারছি ভাইয়া? দেখো, যদি আমার উৎকেন্দ্রিকতার মান 0 হয় বৃত্ত, উৎকেন্দ্রিকতার মান 1 হয় পরাবৃত্ত, উৎকেন্দ্রিকতার মান 0 থেকে 1-এর মধ্যে হয় উপবৃত্ত, উৎকেন্দ্রিকতার মান 1-এর চাইতে বড় হয় অধিবৃত্ত, আর যদি ইনফিনিটি হয় তাহলে হলো সরল রেখা, কারণ সরল রেখায় কোনো বেন্ড নাই। এটা কিন্তু তোমাকে বেন্ডটাকে নির্দেশ করে। আসলে এটুকু না বুঝলে সমস্যা নাই, আমি জাস্ট এটার মানে তোমার বেসিক মিনিংটা বললাম যে আসলে উৎকেন্দ্রিকতা মানেটা আসলে কি। এটা আসলে আমার এই বেন্ডের পরিমাণকে নির্দেশ করে, কতটুকু সেটা বেন্ড হচ্ছে, কতটুকু সেটা বেঁকে যাচ্ছে। এখন দেখো ভাইয়া, সরল রেখা কিন্তু কখনো বাঁকে না, সরল রেখা কিন্তু কখনো বাঁকে না, এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। তো এটার বেন্ডের পরিমাণ কি? ইনফিনিটি। তো এই জন্য সরল রেখার উৎকেন্দ্রিকতা হচ্ছে কি? অসীম বা ইনফিনিটি। ওকে, সো এই টপিক, এই জিনিসগুলো মনে রাখবা, পরীক্ষায় কিন্তু অনেক বেশি আসবে। এখান থেকে না পারলে কিন্তু আমি মাইর দিব, ঠিক আছে? তোমাকে সরাসরি পড়াচ্ছে, এখন জানা জিনিস ভুল করলে কিন্তু মাইর দিব আসলেই। সো সবাই ভালো করে মনে রাখো। ওকে ভাইয়া, তো এখন হচ্ছে আমরা টাইপ 2 পরাবৃত্তের বিভিন্ন আকৃতি নিয়ে পড়াশোনা করব। সো এই টাইপ থেকে তোমার পরাবৃত্তের 95% কোশ্চেন আসবে বলা যায়। তো তুমি যদি টাইপটা ভালো করে বুঝো, তুমি পরাবৃত্তের সকল কোশ্চেন অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? এবং আমি তোমাকে অনেক ধরনের এমসিকিউ হ্যাকস এখানে বলে দিব, যেটা অ্যাপ্লাই করলে তুমি অনেকের চাইতে অনেক বেশি ফাস্ট করতে পারবা, তুমি অনেক বেশি টাইম সেভ করতে পারবা। সো সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, আমি আগে তোমাকে বেসিক পার্টটা বলতেছি, তুমি যদি বেসিকটা ভালো করে বুঝো, তুমি এটা উপবৃত্ত, অধিবৃত্ত ওখানেও কাজে লাগবে। সো একটু সবাই মনোযোগ দাও। আচ্ছা, তো পরাবৃত্তের মেইনলি দুইটা আদর্শ আকার আছে, একটা হচ্ছে y² = 4ax, আরেকটা হচ্ছে x² = 4ay। দুইটা আদর্শ আকার আছে। এখন পরাবৃত্তের কিন্তু ভাইয়া গ্রাফ পরীক্ষা আসতে পারে, যে বলবে এই সমীকরণের গ্রাফ কোনটা, এই পরাবৃত্তের গ্রাফ কোনটা। সো গ্রাফটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই একটু মনোযোগ দাও, খেয়াল করো। প্রথমত আমাকে বুঝতে হবে পরাবৃত্তটা কোন অক্ষ বরাবর হা করবে। হা করবে মানে কি ভাইয়া? হা করবে মানে হচ্ছে কোন দিক বরাবর মুখ করে থাকবে, কোন দিক বরাবর আমার পরাবৃত্তটা খুলবে, ঠিক আছে, এক্সপ্যান্ড করবে। খেয়াল করো ভাইয়া, তুমি খুবই সহজে মনে রাখবা, মনে রাখবা যে চলকের একঘাত, কি বললাম? যে চলকের একঘাত ওই দিক বরাবর হা করবে। দেখো এখানে কিন্তু এক্স এর একঘাত, এই যে ওয়াই এর দ্বিঘাত y², এক্স এর একঘাত, তাহলে কি এক্স অক্ষ বরাবর দেখো হা করছে। তুমি খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু ওয়াই এর একঘাত, দেখছো? তাহলে এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর হা করছে। তাহলে আমি কি মনে রাখবো? যদি যা, যে চলকের একঘাত থাকবে ওই অক্ষ বরাবর হা করবে, ঠিক আছে, এটা মনে রাখবা। এখন ভাইয়া, এটা এক্স অক্ষের পজিটিভ দিকে হা করতে পারে বা এক্স অক্ষের সামনের দিকে হা করতে পারে, আবার এক্স অক্ষের নেগেটিভ দিকেও হা করতে পারে। এটা কেমনে বুঝবো? এটা বোঝা খুবই সহজ। যদি এর মানটা পজিটিভ হয়, যদি এর মানটা পজিটিভ হয় বা >0 হয়, তখন সেটা এক্স অক্ষে বা অক্ষের ধনাত্মক দিকে হা করবে। যেমন দেখো ভাইয়া, এখানে এর মান >0, তাহলে সেটা কিন্তু ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হা করছে। যদি এখানে এর মান <0 হইতো, তাহলে কিন্তু সেটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করতো। সো এই পজিটিভ নেগেটিভ পার্টটা খুবই ইজি। তুমি দেখবা এর মান কি >0 নাকি <0। যদি এর মানটা পজিটিভ হয়, তাহলে অক্ষের ধনাত্মক দিকে হা করবে, এর মান নেগেটিভ হলে অক্ষের নেগেটিভ দিকে হা করবে। খুবই সুন্দর জিনিস, খুবই সহজ জিনিস।
এখন আসি ভাইয়া, আমি বুঝলাম যে কোন অক্ষ বরাবর এবং কোন দিকে হা করবে। এখন বাকি বিষয়গুলো একটু ভালো করে বুঝো। আচ্ছা, প্রথমত আমি যেটা বলতেছি সেটা ভালো করে শোনো। আমরা প্রথমত আদর্শ আকারটা নিয়ে পড়াশোনা করব। সো আদর্শ আকার হচ্ছে মেইনলি আমি কি y স্কয়ার ইকুয়াল টু 4ax। তুমি যদি একটা আকার ভালো করে বুঝো, তুমি সকল পরাবৃত্তের সমীকরণ বুঝবা। সো একটু ভাইয়া ভালো করে ফোকাস দাও। দেখো, এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে y অ্যাক্সিস। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই পরাবৃত্তের শীর্ষ হচ্ছে 0,0, শীর্ষ হচ্ছে 0,0। আমি পরাবৃত্তের সবকিছু সামারি করে দিব, তুমি এখন আমার কথা জাস্ট মনোযোগ দিয়ে শুনো। তো শীর্ষ হচ্ছে, দেখো ভাইয়া, এটা হলো আমার শীর্ষবিন্দু। সো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0,0, 0,0। ওকে, শীর্ষবিন্দু বুঝলাম। এখন দেখো ভাইয়া, শীর্ষ থেকে দুইটা পয়েন্ট তুমি কল্পনা করলাম। শীর্ষ থেকে আমি এ একক ডানে গেলাম, আবার এ একক বামে গেলাম। দেখো, শীর্ষ থেকে এ একক ডানের যে পয়েন্ট, সেটাকে আমরা বলতেছি উপকেন্দ্র। দেখো ভাইয়া, যে শীর্ষ থেকে এ একক দূরত্বে কে থাকবে? উপকেন্দ্র থাকবে। তাহলে এর স্থানাঙ্ক কত বলো তো? a,0। যেহেতু এটা এ একক দূরে আছে এক্স অক্ষ থেকে বা আমার এই মূল বিন্দু থেকে, তাহলে কি এর স্থানাঙ্ক হবে a,0। এটুকু বুঝছি? ওকে। আবার ভাইয়া, এই মূল বিন্দু থেকে বা আমার পরাবৃত্তের শীর্ষ থেকে এ একক বাম দিকে মানে পিছনের দিকে থাকবে হচ্ছে নিয়ামক। এটাকে বলতেছি আমরা নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখাও বলা যায়। ঠিক আছে? সো তাইলে বলো তো আমার এই পয়েন্টের স্থানাঙ্ক কত? -a,0। যেহেতু এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, তাহলে কি -a,0। ওকে, এটুকু আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে খেয়াল করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক হইল a,0। নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু হইল -a,0। আমি তোমাকে এমসিকিউ হ্যাক্স বলে দিব, এখন তুমি জাস্ট বেসিকটা বুঝো। ওকে, এখন দেখো ভাইয়া, এই যে রেখাটা এক্স অক্ষ, দেখো এটাকে আমরা বলতেছি অক্ষরেখা। অক্ষরেখা যেটা পরাবৃত্তের একদম মাঝখান দিয়ে যাচ্ছে, সেই রেখাটাকে আমরা বলতেছি অক্ষরেখা। ঠিক আছে? তাহলে বলো তো ভাইয়া, অক্ষরেখার সমীকরণ কি? এখানে তো এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ কি? y ইকুয়াল টু 0। এগুলো মুখস্থ করার কোনো দরকার না, তুমি ফিগার ড্র করলে বুঝতে পারবা। আচ্ছা, এখন আসি ভাই, আমি নিয়ামক রেখার সমীকরণ চাচ্ছি। খেয়াল করো ভাইয়া, এই দেখো, নিয়ামক রেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো ভাইয়া, নিয়ামক রেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আমি তোমাদের কিন্তু সরল রেখা পড়াইছি, সকল ধরনের সরল রেখার সমীকরণ তোমাদের কিন্তু পড়ানো হয়েছে। এখন কিন্তু না পারলে মাইর দিব। সো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি বলো? এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু সামথিং। এই পয়েন্টে এক্স এর মান কত? -a। তাহলে নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল টু -a। আবার দেখো ভাইয়া, এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্র দিয়ে যে লম্বটা গমন করতেছে, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে দেখো, এটাও কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু সামথিং। এখন এই সমীকরণের ক্ষেত্রে এক্স এর মান কত? এ। তাহলে এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল টু এ, নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল টু -a। হোপফুলি এইটুকু সবাই বুঝতে পারছি। ওকে, আমি আরেকটা বিষয় তোমাদের একটু অ্যাড্রেস করি। এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, খেয়াল করো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মনে রাখবা মডুলাস অফ 4 এ। দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, সো অলওয়েজ পজিটিভ ভ্যালু। তো উপকেন্দ্রিক দেখো, এই যে লম্বটা ধরো আমি বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম ধরো সি। সো এই যে এসি, এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব, সো এর দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে দেখো ভাইয়া, এইটুকু হচ্ছে 2a আর এইটুকু হচ্ছে 2a, তাই না? খুবই সহজ, কিন্তু টোটালটা হচ্ছে 4a। তাহলে অর্ধেক 2a, বাকি অর্ধেক 2a। তাহলে আমাকে বলো তো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের এই যে একটা প্রান্ত বিন্দু এ, উপকেন্দ্রিক লম্বের আরেকটা প্রান্ত বিন্দু হচ্ছে সি, এদের স্থানাঙ্ক কত? এটাকে মুখস্থ করতে হবে না। খেয়াল করো, এ বিন্দুর ভুজ কত বলো? ভুজ হচ্ছে মূল বিন্দু থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, মানে এক্স অক্ষ বরাবর দূরত্ব। তাহলে দেখো, এ বিন্দুর ভুজ কিন্তু হচ্ছে এ, আর এ বিন্দু কত উপরে আছে? কোটি মানে কি? কোটি মানে হচ্ছে এক্স অক্ষ থেকে কোনো পয়েন্টের উচ্চতা। তাহলে এই বিন্দুর কোটি কত? 2a। আবার দেখো ভাইয়া, সি বিন্দুর ভুজ হচ্ছে এ, আর সি বিন্দুর কোটি হচ্ছে -2a। কেন মাইনাস? কারণ সেটা এক্স অক্ষের নিচে আছে, এক্স অক্ষের নিচের দিকে আছে। সো সবকিছু আমি এখানে বলে দিছি। এখন এই সম্পূর্ণ জিনিস তুমি হচ্ছে এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা, সেম জিনিস। খেয়াল করো ভাই, আমি একটু জাস্ট বলে দিই।
দেখো এটা হচ্ছে শীর্ষ হচ্ছে 0,0, মানে পরাবৃত্ত তোমার হচ্ছে x² = 4ay। দেখো আমরা আদর্শ আকারটাকে পড়ি, তো এটার শীর্ষ কত? শীর্ষ হচ্ছে 0,0, 0,0। এটা আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। বলো তো উপকেন্দ্র কত? উপকেন্দ্র হচ্ছে, দেখো ভাইয়া, এটার উপকেন্দ্র হচ্ছে এটুকু হলো আমার এ একক দূরে আছে, এটুকু এ একক দূরে আছে। ঠিক আছে? পরাবৃত্তের শীর্ষ থেকে উপকেন্দ্র এবং নিয়ামক সেম পরিমাণ ডিস্টেন্স মেনটেন করবে। পরাবৃত্তের শীর্ষ থেকে তোমার হচ্ছে, আবার বলে, এটা কিন্তু সব ক্ষেত্রে, পরাবৃত্তের শীর্ষ থেকে উপকেন্দ্র এবং নিয়ামকের পাদবিন্দু এরা কিন্তু সেম ডিস্টেন্স মেনটেন করবে, এবং সেটা কত? এ পরিমাণ। দেখো এখান থেকে কিন্তু বলা যায় ভাইয়া যে নিয়ামকের পাদবিন্দু আর উপকেন্দ্র এর মধ্যবিন্দু কিন্তু পরাবৃত্তের শীর্ষ। এখান থেকে কোশ্চেন আসতে পারে, নিয়ামকের পাদবিন্দু এবং পরাবৃত্তের যে উপকেন্দ্র এদের মধ্যবিন্দু কে বলো? মধ্যবিন্দু হচ্ছে আমার শীর্ষ। এখানে অবশ্য পিকচার ভালো করে ড্র করা হয় নাই, বাট এটা আসলে মেইন কথা। ওকে, সো তাহলে দেখো ভাইয়া, এ পয়েন্টের স্থানাঙ্ক কত? উপকেন্দ্র হচ্ছে আমার, দেখো এটার স্থানাঙ্ক কত? 0,a, এবং নিয়ামকের পদবিন্দু 0,-a। ঠিক আছে, এখন আমি আসতে চাচ্ছি নিয়ামকের সমীকরণ। দেখো এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এই যে নিয়ামকটা, আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ y=something, আর এই রেখার ক্ষেত্রে y এর মান হচ্ছে -a। আবার দেখো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বটাও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা পড়ছি, মানে যেটা হলো যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? y=something, so y=a। এবং এখানেও তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তো তুমি যদি এইটা ভালো করে বুঝে থাকো, তুমি এটার হেল্প নিয়ে এটাও সম্পূর্ণ বুঝতে পারবা। সো আমি একটু তোমাকে সামারি করে সকল সূত্রগুলা বলবো, তার আগে দুইটা কোশ্চেন জাস্ট সলভ করি। দেখো, কুমিল্লা ভার্সিটি 22-23, বলো তো অ্যান্সার কি হবে? সরি, চট্টগ্রাম ভার্সিটি। x²= 4by পরাবৃত্তটি কিসের সাপেক্ষে প্রতিসম? ভালো করে দেখো, খুবই সহজ কোশ্চেন ভাইয়া। দেখো, সো আমাকে প্রথমত বুঝতে হবে পরাবৃত্তটা কেমন। দেখো তো ভাইয়া, এটা কিন্তু ওয়াই এর একঘাত। তার মানে কি বলো? ওয়াই এর একঘাত মানে কি? ওয়াই অক্ষ বরাবর হা করবে, এবং যেহেতু এখানে এই যে, মানে এখানে যেহেতু বি এর মানটা পজিটিভ, পজিটিভ মানে কি? ওয়াই অক্ষের পজিটিভ দিকে হা করবে। দেখো, যদি আমি বলতাম x² = -10y, এখানে কিন্তু মাইনাস সামথিং, মাইনাস হলে সেটা নিচের দিকে হা করবে। বাট আমি বললাম x²= 10y, দেখো ওয়াই এর সাথে যে পদটা আছে, ওয়াই এর সাথে যেটা আছে, মানে একঘাতের যে পদটা, তার সাথে দেখো পজিটিভ নাম্বার আছে, তার মানে কি? উপরের দিকে হা করবে। ঠিক আছে, তো খুবই সহজ জিনিস। সো এখন দেখো ভাই, আমি বুঝলাম সেটা উপরের দিকে হা করছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো আমাকে বলতেছে কার সাপেক্ষে প্রতিসম। খেয়াল করো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দেখো এটা কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। প্রতিসম আসলে কেমনে বোঝায়? খেয়াল করো, তুমি একটা আয়নার মতো থিঙ্ক করতে পারো। তুমি একটা আয়নায় তাকালে কাকে দেখতে পাও? তোমাকে দেখতে পাও না? সো তুমি হলো কি তোমার প্রতিচ্ছবি। তাহলে দেখো ভাইয়া, এই ওয়াই অক্ষের সাপেক্ষে এপাশে যেমন দেখতে, এপাশে তেমন দেখতে, যমজ ভাই বোন। ঠিক আছে, দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে এপাশে যেমন দেখতে, এপাশেও তেমন দেখতে। তার মানে কি? এটা কার সাপেক্ষে প্রতিসম? ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো তুমি এভাবে আসলে মনে রাখতে পারো চাইলে। দেখো, মনে রাখতে পারো যার একঘাত তার সাপেক্ষে পরাবৃত্ত প্রতিসম হয়। এটা আসলে ফিগার থেকে বুঝতে পারতেছো, তুমি এমনি চাইলে মনে রাখতেও পারো। সো দেখবা যার একঘাত, ধরো আমি বললাম x², ধরো এটা বললাম, আমি অন্য একটা এক্সাম্পল দেই। ধরো বললাম হচ্ছে y²= 4ax। এটা কেমন বলো তো ভাইয়া? এক্স অক্ষের পজিটিভ দিকে হা করবে। দেখো এটা কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে এদিকে যেমন, এদিকেও তেমন, তাহলে কি এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। যার একঘাত তার সাপেক্ষে প্রতিসম। পরাবৃত্তের সমীকরণে যে চলকের একঘাত থাকবে, ওই পরাবৃত্তটা ওই চলকের সাপেক্ষে প্রতিসম হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। চলো, দেখো বলতেছে এই পরাবৃত্তটা অক্ষরেখার কোন দিকে অবস্থিত? খুবই সহজ কোশ্চেন, রাজশাহী ভার্সিটিতে আসছে। এটা বলো তো ড্র করবো কিভাবে? প্রথম কাজ, তুমি অক্ষ এঁকে ফেলবা। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এই পরাবৃত্তের কিন্তু শীর্ষ 0,0। আমরা একটু শীর্ষ অন্যরকম হলে কেমন হবে সেটা দেখবো, সমস্যা নাই। সো এই পরাবৃত্তের কিন্তু শীর্ষ 0,0। দেখো, আমি কিন্তু এখানে লিখছিলাম ভাই, দেখো এই যে এখানে লেখা আছে পরাবৃত্তের শীর্ষ কিন্তু
দেখো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x না, আমি লিখলাম যে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস জিরো। তাহলে এই পরাবৃত্তের শীর্ষ কত? এই পরাবৃত্তের শীর্ষ হচ্ছে 0,0। এখন তুমি বললা যে এখানে ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা আছে এবং এক্স এর জায়গায় ধরো এক্স মাইনাস আলফা আছে, তাহলে বলো তো শীর্ষ কি হবে? তাহলে কিন্তু শীর্ষ হবে আলফা কমা বিটা। আলফা কমা বিটা মানে কথা হচ্ছে যে আমরা এটা সামনে কোশ্চেন সরাসরি করে দেখব। তো আমার প্রথম কাজ হলো পরাবৃত্তের শীর্ষ দেখা, শীর্ষ বের করে ফেলা, বুঝছো? কারণ দেখো পরাবৃত্তটা কিন্তু এই দেখো এটা কিন্তু আমার শীর্ষ, এটা দেখো এই এই পয়েন্টটা কিন্তু আমার শীর্ষ, যেখান থেকে আসলে পরাবৃত্তটা বেন্ড করা শুরু হচ্ছে, যেখান থেকে পরাবৃত্তটা বেন্ড করা শুরু হচ্ছে ওটা হলো আমার কি শীর্ষ। তো আমাকে আগে শীর্ষটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো দেখো ভাইয়া আমি যদি এখানে দেখি, খেয়াল করো, আচ্ছা এখানে ছিলাম, তো দেখো এখানে কিন্তু শীর্ষ 0,0, কারণ দেখো এক্স এর সাথে এক্স মাইনাস জিরো বলতে পারো, ওয়াই মাইনাস জিরো বলতে পারো, সো শীর্ষ 0,0, তো শীর্ষ ড্র করছি। শীর্ষ আঁকানোর পরে দেখো এটা আমি দেখবো কোন অক্ষ বরাবর হা করে। দেখো এখানে কিন্তু ওয়াই এর একঘাত, যার একঘাত ওই অক্ষ বরাবর হা করবে। এখন কথা হচ্ছে এটা কি ওয়াই অক্ষের পজিটিভ দিকে হা করবে নাকি নেগেটিভ দিকে হা করবে? দেখো এখানে কিন্তু নেগেটিভ আছে, মানে এখানে কিন্তু এর মানটা হচ্ছে নেগেটিভ সামথিং, তাহলে কি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করবে এরকম। তো বলো তো তাহলে এটা কোন দিকে অবস্থিত? এটা কিন্তু দেখো এক্স অক্ষের নিচে অবস্থিত। এক্স অক্ষ, এটা মাত্র এক্স অক্ষ, এটা মূল বিন্দু। তো আমার এই পরাবৃত্তটা এক্স অক্ষের নিচে অবস্থিত, বুঝছো? আশা করি সবাই এই কোশ্চেন সম্পূর্ণ বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমি তোমাদের টাইপ থ্রি বা পরাবৃত্ত সম্পর্কিত সকল সূত্র এখানে লিখে দিছি। সো এই সূত্রগুলো আমি কিন্তু এক্সপ্লেন করছি তোমাকে একদম ফিগার দিয়ে, খেয়াল করো। শীর্ষ 0,0, উপকেন্দ্র a,0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, লম্বের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, নিয়ামকের সমীকরণ, প্রান্ত বিন্দু, সবকিছু আমি কিন্তু বোঝাইছি। এই যে নিয়ামকের পাদবিন্দু বা এটাকে বলা যাইতে পারে অক্ষ এবং নিয়ামকের ছেদ, খেয়াল করো ভাইয়া, দেখো আমি একটু দেখাই আসি ওটা কেন বলছে। দেখো এটা কিন্তু আমার সেই নিয়ামকের পাদবিন্দু। সো আবার এই রেখাটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে কিন্তু অক্ষরেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা। সো অক্ষ আর নিয়ামকের ছেদ বিন্দু বলা যায়। নিয়ামকের পাদবিন্দু বলা যে কথা, অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দু বলাও সেম কথা। আচ্ছা, দেন উপকেন্দ্র থেকে শীর্ষ আমি তোমাকে বলছি, খেয়াল করো, এই যে আমার মাঝখানে থাকবে শীর্ষ, শীর্ষ থেকে এ একক দূরে হচ্ছে উপকেন্দ্র, আর এ একক দূরে হচ্ছে কি নিয়ামক। ওকে, সো এটা কিন্তু আমি বলছি। তো এই সব জিনিস আমি তোমাকে ফিগার থেকে দেখাইছি, এটার জন্য দেখাইছি, এটার জন্য দেখাইছি। তুমি বাসায় কি করবা? তুমি আমার মতো ফিগার ড্র করে প্রত্যেকটার পরিচয় লিখবা, যে এটার সূত্র এটা, এটার মান এইটা, এটার স্থানাঙ্ক এটা, এটার সমীকরণ এটা, ঠিক আছে? তাহলে তোমার এই টাইপের জিনিস আর আটকাবে না, এই টাইপের জিনিস আর আটকাবে না। ওকে, সো বেসিক পার্ট দিয়ে বোঝানো শেষ, এখন আমি তোমাকে এমসিকিউ হ্যাক্স দিয়ে বোঝাবো। সবাই শোনো ভাইয়া, সবাই মনোযোগ দাও, সবাই একটু খেয়াল করো ভাইয়া। আমি তোমাকে দুইটা পরাবৃত্তই সম্পূর্ণ শর্টকাটস দিয়ে বোঝাচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। দেখো আমরা একদম শর্টকাটস দিয়ে অনেক কিছু করে ফেলবো, তোমার সূত্র মনে রাখাই লাগবে না একভাবে বলা যায়। ওকে, সবাই একটু শোনো ভাইয়া, সবাই একটু শোনো। ওকে, খেয়াল করো। সো আমার কাছে দুই টাইপের পরাবৃত্ত আছে, তাই না? হ্যাঁ ভাইয়া, আমার কাছে একটা পরাবৃত্ত আছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এবং আমার কাছে আরেকটা পরাবৃত্ত আছে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। ওকে, এই দুইটা পরাবৃত্ত আছে, আমি কিন্তু একবারে তোমাকে সবকিছু লিখে দেখাচ্ছি। প্রথমেই তোমাকে বেসিক স্ট্রং করতেছি, এরপরে কোশ্চেনে গেলে জাস্ট তুমি মানে আগুনের বেগে অ্যান্সার দিবা, ঠিক আছে? জাস্ট আগে বেসিকটা ঠিক করো। দেখো প্রথমত এটার শীর্ষ 0,0, একদম জানা কথা, শীর্ষ 0,0, এটা আমরা সহজেই বলতে পারতেছি। ওকে ভাইয়া, দেখো আমি কিন্তু ফিগার ড্র না করে বলতেছি, এখন ভালো করে শোনো, ভালো করে শোনো। তোমাকে ফিগার ড্র করে বোঝাইছি, এখন ফিগার ড্র না করে বোঝাবো, শোনো। শীর্ষ 0,0, কারণ এখানে ওয়াই এর সাথে কিছু নাই। দেখো এক্স মাইনাস, আমি এটা এভাবে বলতে পারি না যে ওয়াই মাইনাস জিরো 4 ইন্টু এক্স মাইনাস জিরো, তাহলে এক্স এর সাথে কি আছে? জিরো আছে। তুমি জাস্ট যেটা করবা, এখানে শীর্ষ বের করার সময় এখানে যা থাকবে এক্স এর সাথে সেটা ইকুয়াল টু জিরো, আর এখানে তোমার হলো যে ও এর সাথে যা থাকবে সেটা ইকুয়াল টু জিরো। সো ওইটা করলে আমি শীর্ষ পেয়ে যাবো, আমি কোশ্চেন দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। আপাতত জাস্ট বলে দিলাম যে শীর্ষ 0,0 দুইটার ক্ষেত্রেই। ওকে, আমি কোশ্চেন দেখাবো, চিন্তার কোনো কারণ নাই। শীর্ষ পারলাম।
এরপরে আসি ভাইয়া, আমার হচ্ছে যে উপকেন্দ্র খেয়াল করো ভাইয়া, উপকেন্দ্র। সো উপকেন্দ্র কি বলছি বলতো? উপকেন্দ্র হচ্ছে, এটার উপকেন্দ্র কত বলতো ভাইয়া? a,0। আর এটার উপকেন্দ্র কি বলতো ভাইয়া? এর উপকেন্দ্র হচ্ছে 0,a। কারণ এটা y অক্ষে অবস্থান করে, y অক্ষে কি ভুজ 0,0,a। এখন এটা হলো ফিগার ড্র করে মনে রাখবো কিভাবে, শোনো ভালো করে শোনো। তুমি এভাবে চাইলে মনে রাখতে পারো। দেখো, মনে রাখবা যে পাশে y ওই পাশে a থাকবে। আবার শোনো, পরাবৃত্তের সমীকরণে যে পাশে y থাকবে ওই পাশে আমার a থাকবে। আমি যখন পরাবৃত্তের উপকেন্দ্র বের করতে যাব, আমি কি দেখব? দেখব যে পাশে y থাকবে ওই পাশে a থাকতেছে কিনা। খেয়াল করো, তো এখানে বাম পাশে y আছে না, তাহলে দেখো উপকেন্দ্রের বাম পাশে a। এখানে দেখো ভাইয়া ডান পাশে y আছে, দেখো উপকেন্দ্রের ডান পাশে। খুবই সহজ ভাবে মনে রাখতে পারবা। তুমি উপকেন্দ্র ফিগার থেকে মনে রাখতে পারো, সমস্যা নাই। আমি তোমাকে একটা টিপস বলতেছি। টিপসটা হইতেছে যে আমার দেখবো ওয়াই যে পাশে ওই পাশে এ থাকবে, বাকি পাশ শূন্য। তাহলে এখানে ওয়াই আছে বাম পাশে এ, বাকি পার্টে জিরো। এখানে উপকেন্দ্র বের করতে হইলে ওয়াই আছে ডান পাশে এ, বাকি পাশে শূন্য। সো উপকেন্দ্রের স্থানাঙ্ক তুমি এভাবে চাইলে মনে রাখতে পারো। ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে। এখন এরপরে আসি নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দু কেমনে মনে রাখবো? দেখো, আমি তোমাকে ফিগার থেকে দেখাইছি, কিন্তু আমি জাস্ট এখন এমসিকিউ হ্যাক্স বলতেছি। সো নিয়ামকের পাদবিন্দু মনে রাখাও খুবই সহজ, মনে রাখাও খুবই সহজ। খেয়াল করো ভাইয়া, তুমি যেটা করবা, তুমি হচ্ছে এখানে লিখছি নিপা। নিপা মানে হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। আচ্ছা, তুমি জাস্ট উপকেন্দ্রটাকে একটা মাইনাস দ্বারা গুণ করবা। কি বললাম? নিয়ামকের পাদবিন্দু বের করার সময় আমি কিন্তু তোমাকে জাস্ট মনে রাখার ট্রিক্স বলতেছি, মনে রাখার টিপস দিচ্ছি। খেয়াল করো, তুমি জাস্ট উপকেন্দ্রটাকে মাইনাস দ্বারা গুণ করো, তাহলে কি আসে বলো? -a,0। এখানে কি আসবে? 0, সো আমার যদি শীর্ষবিন্দু 0,0 হয়, ওই ক্ষেত্রে আমি দেখো ভাইয়া উপকেন্দ্র হচ্ছে a,0। তো আমি যেটা করব, আমি উপকেন্দ্রটাকে -a দ্বারা গুণ করলে নিয়ামকের পাদবিন্দু পেয়ে যাব। এটুকু সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এরপরে আসি ভাইয়া সমীকরণ পার্টে। সমীকরণ পার্টে খেয়াল করে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে, পরীক্ষায় অবশ্যই আসবে। নিয়ামকের পাদবিন্দু পারছো। এরপরে দুইটা জিনিস খেয়াল করো ভাইয়া, একটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দাঁড়াও, হ্যাঁ, একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এন্ড আরেকটা আমরা পড়বো হচ্ছে নিয়ামকের সমীকরণ বা বিকাক্ষের সমীকরণ। দুইটা জিনিস, বুঝছো? একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আর আরেকটা হচ্ছে নিয়ামকের সমীকরণ বা বিকাক্ষের সমীকরণ। আচ্ছা, সো আমি তোমাকে টিপসটা বলতেছি, তুমি টিপসটা মনে রাখতে পারলে এই টাইপের কোশ্চেন অ্যান্সার করা তোমার জন্য কোনো বিষয় না। ঠিক আছে? তো সবাই একটু ভালো করে শোনো ভাইয়া, এটা আমরা অনেকে ভুলে যাই পরীক্ষা হলে। বাট আমি তোমাকে এখন যেটা শেখাবো, তুমি এটা দ্বারা ভুলবা না। তুমি চোখ বন্ধ করে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলতে পারবা। সবাই শোনো। সো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা নিয়ামকের সমীকরণ বের করার একটা জিনিস মনে রাখবা, জাস্ট একটা লাইন। সেটা হচ্ছে এক ঘাত ইকুয়াল টু। আচ্ছা, এখানেও সেম ভাইয়া, এক ঘাত ইকুয়াল টু, এক ঘাত ইকুয়াল টু। ভাইয়া এটা আবার কি বললেন? খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা নিয়ামকের সমীকরণ বের করতে জাস্ট একটা ওয়ার্ড মনে রাখতেছি, এক ঘাত ইকুয়াল টু। খেয়াল করো, এখন এক ঘাত ইকুয়াল টু প্লাস এ অথবা মাইনাস হতে পারে। এখন কার ক্ষেত্রে প্লাস এ, কার ক্ষেত্রে মাইনাস এ, কেমনে বুঝবো? ভালো করে শোনো। দেখো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, বড় ওয়ার্ড। দেখো, নিয়ামক কিন্তু একটা ছোট ওয়ার্ড বা ছোট শব্দ, উপকেন্দ্রিক লম্ব কিন্তু বড় শব্দ, তাই না? বেসিক কমন সেন্স। নিয়ামক হলো একটা ছোট শব্দ, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে একটা বড় শব্দ। যে বড় সে কিন্তু প্লাস নাই, যে বড় সে কিন্তু সবসময় লাভ করতে চায় বা প্লাস নেই, তাই না? তো আমরা এখানে কি বসাবো? প্লাস এ। আর নিয়ামকে কি বসাবো? মাইনাস এ। খুবই সহজ, আবার বলতেছি, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে বড় শব্দ, প্লাস বসবে। নিয়ামক হলো ছোট শব্দ, মাইনাস বসবে। এখানেও সেম, উপকেন্দ্রিক লম্ব বললে প্লাস বসবে, নিয়ামক বললে মাইনাস বসবে। এটা কি? এটা হলো মনে রাখার টিপস, মনে রাখার ট্রিক্স। এখন দেখো সবকিছু পারবে। আমি কিন্তু বলতেছি তুমি এই টেকনিক অ্যাপ্লাই করে
100% কোশ্চেন সলভ করতে পারবা। ভালো করে শোনো। তাহলে দেখো ভাই এখানে এক ঘাতে কে আছে? এক ঘাতে কিন্তু এক্স আছে। তাহলে কি আমার এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল টু এ। আমি তোমাকে ফিগার থেকেও দেখাইছিলাম কিন্তু। তাহলে আবার আসো, এখানে এক ঘাত কি? এক ঘাত হচ্ছে এক্স। তাহলে নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল টু মাইনাস এ পেয়ে গেলাম। এখানে আসো ভাইয়া। তো আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক ঘাত ইকুয়াল টু প্লাস এ। এখানে এক ঘাত কে? ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু এ। আর এখানে এক ঘাত কে? ওয়াই। ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। ব্যাস শেষ। শেষ করে ফেলছি। আমি কিন্তু কোনো রকম ফিগার ড্র করা ছাড়াই জাস্ট এভাবে মনে রাখতে পারলে আমি সবকিছু বের করতে পারবো। তো আমি তোমাকে এত জিনিস এখান থেকে বলে দিলাম। এখন এখানে কিন্তু আরো অনেক জিনিস বের করা যাবে, যেমন হচ্ছে অক্ষের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ থেকে তুমি অক্ষের সমীকরণও বের করতে পারবা। তো এটা আমি একটা সুপার এমসিকিউ হ্যাক্স বলতে পারি, ওটা দিয়ে করাই দিব। সো দেখো, আমরা ভাই কিন্তু পরাবৃত্তের ম্যাক্সিমাম জিনিস, প্রায় 80% জিনিস সরাসরি এমসিকিউ হ্যাক্স দিয়ে করতে পারতেছি। ঠিক আছে, অক্ষের সমীকরণ আমি সামনে দেখাবো কোশ্চেন সলভের সময়, বাট ওইটা বাদে দেখো ভাই আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিস সরাসরি করতে পারতেছি। এবং আমি তোমাকে ফিগার ড্র করেও দেখাইছি, বেসিক সহ দেখাইছি। তুমি ইনশাল্লাহ যে কোনো ভাবে আসলেও অ্যান্সার করতে পারবা। ওকে, চলো। দেখো, এই যে ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটিতে আসছে। এখন শোনো, পরাবৃত্তের শীর্ষবিন্দু। দেখো, আমার যদি আদর্শ আকারে থাকতো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, আমি কিন্তু শীর্ষবিন্দু 0,0 বলতে পারতাম। বাট এখানে কিন্তু আদর্শ আকারে নাই, তাই না? তাইলে আমি শীর্ষবিন্দু কেমনে বের করব বলো? সবাই মনে রাখবা, সবাই মনে রাখবা, পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করা পানির মতো সহজ। কেন পানির মতো সহজ? তুমি যেটা করবা, যে যে চলকের দ্বিঘাত, আবার শোনো ভাইয়া, যে চলকের দ্বিঘাত তার সাপেক্ষে অন্তরীকরণ করবা। যে চলকের দ্বিঘাত তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। সো পরাবৃত্তের শীর্ষ বের করতে আমাকে বেসিক নিয়মে যাইতে হবে না। তুমি চাইলে এখানে বেসিক, দেখো তুমি চাইলে হচ্ছে এটাকে আদর্শ আকারে প্রকাশ করে দেন শীর্ষ বের করতে পারো, কোনো সমস্যা নাই। এটা হয়তো অ্যাভারেজ পাবলিকরা করবে, বাট তুমি আমার ক্লাস করতেছো, তুমি এটা করবা না। তুমি কি করবা? তুমি স্মার্ট ওয়েতে কাজ করবা। সেটা হচ্ছে তুমি হলো যে চলকের দ্বিঘাত থাকবে তুমি তার সাপেক্ষে ডেরিভেটিভ বের করবা। কি বললাম বলো তো? যে চলকের দ্বিঘাত থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে, দেখো ভাইয়া, তো এটার আরো একটা ওয়ে আছে, আমি বলতেছি, আগে তুমি এই স্মার্ট টেকনিকটা শিখো। তাহলে খেয়াল করো, এখানে বলো তো দ্বিঘাত কার? ওয়াই এর আছে না? ওয়াই এর। তাহলে আমি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এখন আংশিক অন্তরীকরণের নিয়ম কি বলো তো? তুমি যার সাপেক্ষে অন্তরীকরণ করবা ওইটা বাদে বাকি সবাই কিন্তু ধ্রুবক। আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তার মানে ওয়াই বাদে বাকি সবাই ধ্রুবক। আর আমরা জানি ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কিন্তু শূন্য। তাহলে দেখো ভাই, আমি যদি এটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, বলো তো কত পাবো? ওয়াই এর সাপেক্ষে কেন করব? কারণ ওয়াই এর দ্বিঘাত আছে। তাহলে আসো, টোয়াইস ওয়াই প্লাস জিরো। জিরো কেন? কারণ এক্স এর তো অন্তরীকরণ শূন্য, কারণ আমি যখন ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব ওয়াই বাদে বাকি সবাই ধ্রুবক, সো এক্স ও ধ্রুবক, তাহলে কি ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য। আর টু ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে টু হয়, এবং 8 এর ডেরিভেটিভ শূন্য, কারণ 8 হলো তোমার ধ্রুবক সংখ্যা। তাহলে দেখো ভাই, আমি আমার শীর্ষের কোটির মান পাচ্ছি -1। শীর্ষের কোটির মান পাচ্ছি -1। দেখো অ্যান্সার এ নাম্বার। একবারে করলাম কিভাবে? আমার কিন্তু ভুজ বের করার লাগে নাই, কেন বলো? কারণ দেখো, মাত্র একটা অপশনারই কোটির মান হচ্ছে -1 আছে। মাত্র একটা অপশনারই কোটির মান -1, তাহলে আমি ভুজের মান বের না করলেও হইতেছে। বাট আমি তোমাকে বের করে দেখাই ভুজের মান কেমনে বের করবা। দেখো, তুমি ওয়াই এর মান তো বের করে ফেলছো, এখন এক্স এর মান বের করলে আমি ভুজের মান পেয়ে যাব। তুমি যেটা করবা, তুমি মেইন ইকুয়েশনে ওয়াই এর মানটা বসায় দিবা, তাহলে তুমি এক্স এর মান পেয়ে যাবা। ওকে, কি বললাম বলো তো ভাইয়া? আমি ওয়াই এর মানটা এখানে বের করছি, এখন এক্স এর মান লাগবে। শীর্ষবিন্দুর ভুজ কেমনে বের করব? আমি এই মানটাকে জাস্ট মেইন ইকুয়েশনে বসায় দিব, তাইলে আমি এক্স এর মানটা পেয়ে যাব। সো এখানে এক্স এর মান আসবে তোমার 9/4। তাহলে অ্যান্সার কোনটা? 9/4, -1। তো আমি একটু সামারি করি, শীর্ষবিন্দু কেমনে বের করব। পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার জন্য তুমি যে চলকের দ্বিঘাত থাকবে, দেখো পরাবৃত্তে কিন্তু যে কোনো একটা চলকের দ্বিঘাত থাকে, হয় এক্স স্কোয়ার না হয় ওয়াই স্কোয়ার, আমরা কিন্তু দেখে আসছি।
পরাবৃত্তের আদর্শ আকার কেমন, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। সো যার দ্বিঘাত থাকবে আমি তার সাপেক্ষে ডেরিভেটিভ করব। সো ওয়াই এর দ্বিঘাত ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ওয়াই এর মানটা বের করছি, দেন ওয়াই এর মানটা ইকুয়েশনে বসালে আমি এক্স এর মানটা পেয়ে যাব। সো এভাবে করে আমি পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে পারবো, যে কোনো টাইপের পরাবৃত্ত আসুক সবকিছু পারবা। আরেকটা টেকনিক আছে। সো মানে টোটাল তোমার তিনটা টেকনিক তুমি বেসিক ওয়েতে করতে পারো, বেসিক আর কি আদর্শ আকারে নিয়ে তারপরে তুমি বের করতে পারো। আর আমি হচ্ছে স্মার্টলি হলো ডিফারেন্সিয়েশন করে করতে পারি। আরেকটা উপায় আছে, দেখো ভাইয়া, পরাবৃত্তের শীর্ষবিন্দু থাকে কিন্তু পরাবৃত্তের উপরে, মানে পরাবৃত্তের শীর্ষ কিন্তু পরাবৃত্তের উপরস্থ একটা পয়েন্ট, পরাবৃত্তের শীর্ষ কিন্তু পরাবৃত্তের উপরস্থ একটা পয়েন্ট। তো আমি দেখব অপশনের কোন পয়েন্টটা এই সমীকরণকে সিদ্ধ করে। দেখো যেহেতু পরাবৃত্তের উপরস্থ একটা পয়েন্ট হলো পরাবৃত্তের শীর্ষ, তার মানে কিন্তু শীর্ষ অবশ্যই পরাবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। সো আমি দেখব যে কোন অপশনের কোন বিন্দুটা পরাবৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, এটা একটা ওয়ে হতে পারে। বাট আমি তোমাকে সাজেস্ট করব সবচেয়ে স্মার্ট টাইম সেভিং টেকনিক হচ্ছে এটা, যে যে চলকের দ্বিঘাত থাকবে তার সাপেক্ষে ডেরিভেটিভ বের করে এক্স এর মান ওয়াই এর মান বের করবা, তাইলে হয়ে যাবে। ওকে, দেখো গুচ্ছে আসছে পরাবৃত্তের নিয়ামক বের করতে বলছে, বলো কি করব। আমরা জানি, দেখো ভাইয়া, প্রথমত তুমি এটাকে আদর্শ আকারে নাও, তাহলে বলো তো কি আসতেছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু -12y, তাহলে 4 × -3 × y, তাহলে দেখো এর মান কত, এর মান হচ্ছে -3। এখন আমি তোমাকে শেখাইছি পরাবৃত্তের নিয়ামকের জন্য একটা লাইন জাস্ট মনে রাখবো, কোন লাইন, একঘাত ইকুয়ালস টু মাইনাসে। মাইনাসে কেন, কারণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণে প্লাস এ বসে, নিয়ামকের সমীকরণে মাইনাস এ বসে। ওয়াই ইকুয়াল টু মাইনাসে জাস্ট মান বসাও, তাহলে দেখো কত আসতেছে, ওয়াই ইকুয়াল টু 3, যেহেতু এর মান -3, মাইনাসে মাইনাসে প্লাস, বি নাম্বার। আশা করি সবাই পারছো। দেখো গুচ্ছে আসছে 24-25 সালে, বলতেছে এই পরাবৃত্তটা 3, -2 দিয়ে অতিক্রম করলে উপকেন্দ্র কত। দেখো এটা কিন্তু আমরা সরল রেখা বৃত্ত সব জায়গায় কাজে লাগাইছি। যে কোনো একটা কণিক বা যে কোনো একটা সঞ্চার পথ একটা বিন্দুগামী বা একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে কি অবশ্যই ওই বিন্দুটা সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে দেখো তো এখানে সিদ্ধ করলে কি পাচ্ছি আমি, ওয়াই এর মান হচ্ছে -2, তাহলে -2² ইকুয়াল টু 4p, এক্স এর মান হলো 3। দেখো আমি পি এর মান পাচ্ছি হলো 1/3, তাই না ভাইয়া, হ্যাঁ পি এর মান পেয়ে গেলাম। তাহলে আমার সমীকরণটা কেমন হচ্ছে খেয়াল করো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × 1/3 × এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এর মান কত 1/3। আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর উপকেন্দ্র কত বলো তো ভাইয়া, a, 0। কেমনে মনে রাখতে বলছিলাম, যে পাশে ওয়াই থাকবে ওই পাশে এ আসবে, বাকি পাশে শূন্য। তাহলে এখানে এর মান কত 1/3, তাহলে অ্যান্সার হচ্ছে 1/3, 0। অ্যান্সার হচ্ছে 1/3, 0। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, ঠিক আছে ভাইয়া। দেখো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটা, কুমিল্লা ভার্সিটিতে আসছে, কি করব, এক্স এর দ্বিঘাত এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করবো। তাহলে খেয়াল করো কি আসতেছে, আমি যদি এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করি পাবো কত বলো তো ভাইয়া, আমি এখানে পাবো হচ্ছে 2x + 4 = 0, এক্স এর মান -2, এক্স এর মান -2, তাহলে এটা বাদ এটা বাদ। এখন ওয়াই এর মানটা বের করে চলো, এক্স এর মান -2 হইলে 4 - 8 + 2y = 0, তাহলে ওয়াই এর মান পাচ্ছি 2, তাহলে অ্যান্সার কোনটা, -2,2, এই এ নাম্বারটা। পরাবৃত্তের শীর্ষ বের করতে বলে একটাই জিনিস মনে রাখবা, যার দ্বিঘাত তার সাপেক্ষে ডেরিভেটিভ করে এক্স এর মান বের করব, বা মানে তুমি শীর্ষবিন্দু মানে কি এক্স এর মান ওয়াই এর মান দুইটা বের করতে পারলেই হয়ে যাবে। ওকে ভাইয়া, ঠিক আছে চলো। দেখো পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ খুবই ভালো করে খেয়াল করো ভাইয়া, এটা পরীক্ষায় অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাকে শর্টকাটস বলে দিচ্ছি, হ্যাঁ খুবই কাজে লাগবে এটা, এমসিকিউ হ্যাক্সটা মনে রাখো। তো একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব আমি আসলে, উপকেন্দ্রিক লম্বের আমি আসলে লেন্থ কিভাবে বের করব খেয়াল করো। সো আমরা কিন্তু মেইনলি পড়ছিলাম যে দেখো ভাইয়া, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, বলো তো এর উপকেন্দ্রিক লম্বের লেন্থ কতটুকু, 4a, তাই না, এটা আমার আদর্শ আকার। এখন এখানে কিন্তু আদর্শ আকারে নাই, তখন কি করব, খুবই সহজ, তুমি জাস্ট মনে রাখবা যে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের
দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। খুবই সহজ জিনিস ভাইয়া। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলুক, সেটা যে কোনো টাইপের পরাবৃত্ত আসুক, যে কোনো টাইপের পরাবৃত্ত আসুক, কি করব, এক ঘাতের সহগকে দ্বিঘাতের সহগ দ্বারা ভাগ করব। এখন এখানে একটা প্যাচ অনেকে লাগাবে, সেটা হচ্ছে দেখো, এখানে এক ঘাত আর দ্বিঘাত কিন্তু সেম না। দেখো যদি দ্বিঘাত রাশি হয় হচ্ছে আমার এক্স স্কোয়ার যুক্ত, তাহলে খেয়াল করো আমি কিন্তু এক ঘাত হচ্ছে ওয়াই এর মান বসাবো। একটু মানে কঠিন লাগতেছে তাই না? ভালো করে শোনো। তুমি চাইলে এটাও মনে রাখতে পারো যে তুমি যেটা করতে পারো, তুমি দ্বিঘাতের সহগটাকে আগে এক করে নিবা। দ্বিঘাতের সহগ এক করে নিয়ে তুমি তখন বের করতে পারবা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে মডুলাস অফ এক ঘাতের সহগ। দেখো আমি তোমাকে দুইটা টেকনিক বলতেছি, তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো। সো এখানে আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক ঘাতের সহগ দ্বিঘাতের সহগ এটা কিন্তু দুইটা আলাদা চলক হওয়া লাগবে, ঠিক আছে? ধরো আমার নিচে হলো আমি ওয়াই স্কোয়ারের সহগটা বসাইছি, তাহলে ওয়াই স্কোয়ার তো দ্বিঘাত, তাহলে এক ঘাত পদকে এক্স। আমি তোমাকে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাই, খেয়াল করো। আমি জানি উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এক ঘাতের সহগ বাই দ্বিঘাতের সহগ। খেয়াল করো দ্বিঘাত কে আছে, এক্স স্কোয়ার, তাহলে দ্বিঘাতের সহগ হচ্ছে এখানে ওয়ান। এখন এক ঘাতের সহগ বসাবো, দেখো এক ঘাত কিন্তু এক্সও আছে, এক ঘাত কিন্তু ওয়াইও আছে, কোনটা বসাবো? এটা আমি তোমাকে মনে করা দিচ্ছি যে দেখো এখানে কিন্তু বলছি দুইটা আলাদা চলকের জিনিস বসাতে হবে। খেয়াল করো আমি এখানে এক্স স্কোয়ার হলো দ্বিঘাত, তাহলে কিন্তু এক ঘাত নেওয়া লাগবে ওয়াই এর টার্মটা। দেখো এক্স স্কোয়ার হলো দ্বিঘাত, তাহলে আমি এক ঘাত নিব কার, ওয়াই এর টার্মটা। তাহলে দেখো ওয়াই এর সহগ কত, 12। ব্যাস, ওয়াই এর সহগ কত এখানে বলো তো, ওয়াই এর সহগ হচ্ছে এখানে 12। তাইলে আমার অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 12। ব্যাস। সো দ্বিঘাতের সহগ বাই এক ঘাতের সহগ কিন্তু মনে রাখবা দুইটা কিন্তু আলাদা চলক হওয়া লাগবে। আমি দ্বিঘাত, আমি যদি দ্বিঘাত বসাই এক্স এর, তাহলে এক ঘাত বসবে ওয়াই এর। দ্বিঘাত বসাই এক্স এর, এক ঘাত বসবে ওয়াই এর। যদি আমার সমীকরণটা ওয়াই স্কোয়ারের থাকে, মানে যদি ওয়াই দ্বিঘাত হয়, তাহলে উপরে এক ঘাত বসবে কি এক্স এর। তুমি আরেকভাবে চাইলে মনে রাখতে পারো, তুমি যেটা করবা তুমি ইকুয়েশন দেখলেই আগে দেখবা যে দ্বিঘাতের সহগ ওয়ান আছে কিনা। দেখো এখানে কিন্তু দ্বিঘাত রাশির সহগ আগে থেকে ওয়ান আছে, তো দ্বিঘাত রাশির যদি সহগ আগে থেকে ওয়ান থাকে, জাস্ট আমি মনে রাখবো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ এক ঘাতের সহগ। দেখো তাহলে ভাইয়া এখানে এক ঘাত কে, ওয়াই, তাহলে 12। এটা করতে পারো। তো আমার, তুমি এটা মনে রাখতে পারো, তুমি এটাও মনে রাখতে পারো, সমস্যা নাই। তবে কথা হচ্ছে যে দ্বিঘাতের তুমি যদি সেকেন্ড ওয়েতে করতে চাও, খেয়াল করো সেকেন্ড ওয়েতে কি বলতেছি আমি, দ্বিঘাতের সহগটা এক করে নেওয়া লাগবে। ধরো আমি বললাম যে 4x² প্লাস 5x মাইনাস 8y প্লাস 9 ইকুয়াল টু 0, এটার উপকেন্দ্রিক লম্ব কত বলো? আমি যদি এই টেকনিকে অ্যাপ্লাই করতে চাই, বলো তো কি হবে? দ্বিঘাত হচ্ছে 4, এক্স এর দ্বিঘাত, তাহলে এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, 4। তাহলে আমি এক্স স্কোয়ার দ্বিঘাত, মানে এক্স হলো দ্বিঘাত, তাহলে এক ঘাত বসবে কে, ওয়াই। ওয়াই এর সহগ কত, -8। তাহলে মডুলাস যেহেতু এখানে কত আসবে, 2। এটা করতে পারলাম। তুমি চাইলে সেকেন্ড ওয়েতে করতে পারো। সেকেন্ড ওয়েতে কি, আমার প্রথম কাজ হলো দ্বিঘাতের সহগটাকে এক করে নেওয়া। এখন তুমি দ্বিঘাতের সহগ এক কেমনে করবে বলো? তুমি পুরো ইকুয়েশনটাকে 4 দ্বারা ভাগ করো, দেখো কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস 5/4x মাইনাস 2y প্লাস 9/4 সমান 0। এখন দ্বিঘাতের সহগ এক করে ফেলছি না, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, মডুলাস অফ এক ঘাতের সহগ 2। ব্যাস শেষ। সো তুমি দ্বিঘাতের সহগ এক করে তারপরে কাজ করতে পারো। তোমার ম্যাক্সিমাম তুমি দেখবা কোশ্চেন আসলে দ্বিঘাতের সহগটা এক থাকবে, হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে থাকে। সো তুমি এটা দিয়েও করতে পারো, তুমি এটা দিয়েও করতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। বাট কেউ যদি কোনো রকমের কনফিউশন থাকে, তুমি একটু ভিডিওটা আরেকবার টেনে দেখো, দেখবা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, তোমার ইচ্ছা, সমস্যা নাই। ওকে, দেখো রাজশাহী ভার্সিটি 23-24 আসছে, খুবই সহজ কোশ্চেন, তোমাকে বের করতে বলছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার ডিস্টেন্স। তুমি এর উপকেন্দ্র বের করো, এর উপকেন্দ্র বের করো, দেন দূরত্ব নির্ণয় সূত্র অ্যাপ্লাই করো, হয়ে যাবে।
এটুকু বাসায় ট্রাই করো সবাই, এটুকু বাসায় ট্রাই করো। ওকে, দেখো বলতেছে দ্বিকাক্ষের পাদবিন্দু কোনটা, গুচ্ছ 22-23 আসছে। দেখো আমরা কিন্তু পড়ছিলাম ভাইয়া এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই টাইপের পরাবৃত্তের উপকেন্দ্রের পাদবিন্দু হচ্ছে কত? খেয়াল করো ভাইয়া, উপকেন্দ্রের পাদবিন্দু ছিল 0, a। আমি কি বলছিলাম, দ্বিকাক্ষের পাদবিন্দু বের করার সময় জাস্ট একটা মাইনাস দ্বারা গুণ দিব, তাহলে কি 0, -a। তো এই পরাবৃত্তের, এই আদর্শ পরাবৃত্তের দ্বিকাক্ষের পাদবিন্দু হলো 0, -a। এখন যখন তোমার আসলে দ্বিকাক্ষের পাদবিন্দু বের করতে বলবে, তোমার আসলে মেইন নিয়মে করা লাগবে, বুঝছো? এটা কিন্তু আদর্শ আকারে নাই। সো আদর্শ আকারে যেহেতু নাই, আমাকে আদর্শ আকারে নিয়ে তারপরে কাজ করতে হবে। দেখো কিভাবে করব, শোনো ভাইয়া। তাহলে দেখো তো আদর্শ আকারে কিভাবে নেবে, এটা ভালো করে দেখো, এটা তোমার কিন্তু রিটেনেও কাজে লাগবে। তুমি কিভাবে আদর্শ আকারে নিবা, দেখো আদর্শ আকারে কি এক্স এর উপরে হোল স্কোয়ার, তাহলে আমাকে এখানে এক্স এর উপরে হোল স্কোয়ার আনার ট্রাই করতে হবে। খেয়াল করো কি করব, এক্স স্কোয়ার -8x, আমি 8কে লিখতে পারি 2 × 4, তাহলে এখানে আমি 16 যোগ করলাম, তাহলে দেখো সূত্র পড়ে যাবে। হ্যাঁ, আমাকে সূত্র ফেলতে হবে। আর আমি যেহেতু এখানে 16 যোগ করছি এক্সট্রা, তাহলে আমি ডান পাশে একটা 16 যোগ করে দিলাম ব্যালেন্স করার জন্য। আর তুমি বাকি সবকিছুকে বাম পাশে নিয়ে যাও, দেখো কি আসে 4y + 4। তো আমি দেখো ভাইয়া আদর্শ আকারে এক্স স্কোয়ারটা এক পাশে, বাকি সবকিছু আর এক পাশে, তো আমি তার জন্য এটা করলাম। তাহলে এখান থেকে পাচ্ছি আমি, দেখো x-4 এর হোল স্কোয়ার, আর এখানে পাচ্ছি 20 - 4y। ওকে, সো আমি যদি ভাইয়া, আমি যদি এখান থেকে -4 কমন নেই, দেখো তো কত পাবো, y-5 পাচ্ছি না? হ্যাঁ ভাইয়া, y-5 পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি 4 × -1 × y-5। তাহলে এর মান কত বলো তো ভাইয়া, এখানে এর মান কিন্তু -1, এর মান হচ্ছে -1। এখন আদর্শ যে আকারটা ছিল, আদর্শ আকারের আমার নিয়ামকের পাদবিন্দু হলো 0, -a। দেখো ভাইয়া এক্স এর মান খেয়াল করো, 0, -a মানে কি, ভুজের মান 0, কোটির মান হচ্ছে -a। এখন এই আমার সমীকরণ যে আমি এখানে লিখি x-4 হোল স্কোয়ার সমান 4 × -1 y-5, এই সমীকরণে x মানে কত, দেখো x মানে কিন্তু x-4, তাহলে আমি বলতে পারি আমার x-4 সমান 0, কারণ যেহেতু আমার আদর্শ আকারের নিয়ামকের পাদবিন্দুর ক্ষেত্রে x এর ভ্যালু হবে 0, তাহলে এখানে এখানে x বলতে x-4, তাহলে x এর মান পাচ্ছি 4, মানে নিয়ামকের পাদবিন্দুর, নিয়ামকের পাদবিন্দুর ভুজ হলো 4। এখন আসি কোটি, দেখো আমি আদর্শ আকারের কোটির মান হচ্ছে মাইনাসে, এখন এখানে কি y মানে y-5, y-5 সমান -a। ওকে, তাহলে দেখো আমি y এর মান পাচ্ছি হলো কত, 6, তাহলে অ্যান্সার কোনটা, 4,6। সো যদি আমার দ্বিকাক্ষের পাদবিন্দু বের করতে বলে বা উপকেন্দ্র বের করতে বলে, এরকম আদর্শ আকারে না দিয়ে তুমি আদর্শ আকারে যাবা, তারপরে ওইটাকে আদর্শ আকারের সাথে কম্পেয়ার করবা, তাইলে হয়ে যাবে। আদর্শ আকারের সাথে কম্পেয়ার করবা, তাইলে হয়ে যাবে। সো আমার আদর্শ আকারের x=0 হয় নিয়ামকের পাদবিন্দু, এই সমীকরণে x বলতে x-4, তাহলে x-4 = 0। আদর্শ আকারে y = -a হয়, এই সমীকরণে y বলতে y-5, এভাবে করবা, ঠিক আছে? সো আমি বলবো যে এরকম কোশ্চেন তোমার পরীক্ষায় আসলে, দেখো আমরা কিন্তু যদি শীর্ষ বের করি বা অক্ষের সমীকরণ বের করে খুব ফাস্ট করতে পারি, বাট এগুলা করতে আমাদের আমাদের একটু টাইম লাগবে বেশি, কারণ আদর্শ আকারে নিয়ে তারপরে করতে হবে। সো আমি বলবো এই টাইপের কোশ্চেন তোমার পরীক্ষায় আসলে তুমি প্রথমত অ্যাপ্রোচ করার দরকার নাই, ঠিক আছে? প্রথমে রেখে দিবা, জানা কোশ্চেন গুলা করে আসবা, তুমি তারপরে এগুলা হাত দিবা, তাইলে তোমার টাইমের সবচেয়ে বেস্ট ইউজ হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে ভাইয়া, চলো দেখো নিয়ামকের সমীকরণ কি করবে বলো। নিয়ামকের সমীকরণ জানি, এক ঘাত ইকুয়ালস টু -a, এখানে এর মান কত, 1। সো এক ঘাত ইকুয়াল টু মাইনাস, তাহলে আমি পাইলাম y ইকুয়াল টু কত, 3। অ্যান্সার কোনটা, সি নাম্বার। কত সময় লাগছে, 5 সেকেন্ড লাগছে, ঠিক আছে? নিয়ামকের সমীকরণ কি, এক ঘাত ইকুয়াল টু -a, এখানে এক ঘাত কে বলো তো, এক ঘাত কিন্তু 2 - y। আমি কিন্তু আবারও বলতেছি ভাইয়া, এটা কিন্তু আদর্শ আকারে নাই, এখানে y এর পরিবর্তে আছে 2 - y, তাহলে ওটাকে একবারে নিব, তাহলে এক ঘাত হচ্ছে এটা, এক ঘাত ইকুয়াল টু -a, সেখান থেকে পেয়ে যাব। ওকে, আশা করি ভাইয়া সবাই বুঝতে পারছি। দেখো
গুচ্ছ 20-21 কি বলতেছে যে এই পরাবৃত্তের উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক কোনটা? আচ্ছা, খুবই সহজ জিনিস, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি জাস্ট আমার উপরে ভরসা করো। আচ্ছা, দেখো উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। আমি প্রথমত কার্তেশীয় স্থানাঙ্কটা বের করি, তারপরে কার্তেশীয় থেকে পোলার যাওয়া তো আমাদের কাছে পানি ভাত, তাই না? আমি তোমাদের কিন্তু সরল রেখা পড়াইছি, সো পারবা ইনশাল্লাহ। সো আগে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করি। দেখো ভাইয়া, সো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হয় বলো তো? খেয়াল করো, এই যে y² = 4x, এর উপকেন্দ্র কত বলো? উপকেন্দ্র হচ্ছে a, 0। কেমনে মনে রাখতে বলছিলাম? y বাম পাশে আছে, তাহলে বাম পাশে a হবে, y যে পাশে আছে ওই পাশে a হবে। তাহলে এটা আদর্শ আকারের, খেয়াল করো ভাইয়া, তাহলে x এর মান হচ্ছে a, y এর মান হচ্ছে 0। আদর্শ আকারের উপকেন্দ্র বের করতে x এর মান হবে a, y এর মান হবে 0। তাহলে দেখো এখানে কিন্তু x বলতে x+3, তাহলে x+3 = 0। তুমি খুবই সিম্পল কাজ, তুমি এই জিনিসটাকে আদর্শ আকারের সাথে কম্পেয়ার করবা, তাইলে হয়ে যাবে। আর দেখো ভাইয়া, আদর্শ আকারে y=0, এখানে y বলতে কে আছে? y+√3। আচ্ছা, তাহলে x=a বসাও, এর মান কত এখানে দেখো তো? এর মান কিন্তু 2, এই যে 8 মানে কি 4 × 2, তাহলে এর মান হচ্ছে 2। আর y=0, তাহলে এটা = 0। দেখো আমি পাচ্ছি x এর মান হচ্ছে -1, তাই না? হ্যাঁ ভাইয়া। আর y এর মান হচ্ছে -√3। তাহলে আমার পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে -1, -√3। এটা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র। এখন এটা কিন্তু কার্তেশীয়তে আছে, আমাকে পোলারে চাইতেছে, তাই না ভাইয়া? হ্যাঁ। তো আমার এখানে দুইটা কোশ্চেন মেইনলি, তোমাকে আগে উপকেন্দ্র বের করতে হবে, এরপরে তুমি কার্তেশীয় থেকে পোলারে যাবা আর কি। তো খেয়াল করো, এটার পোলারে কেমনে করবা? তুমি সরাসরি আর বের করতে পারো, আর এবং থিটা বের করতে পারো, খুবই সহজ। এটা দেখো থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে থিটা কত হবে? থিটা হবে তোমার পাই প্লাস tan−1√3, তার মানে পাই প্লাস পাই/3, তো 4π/3। সো আমি কার্তেশীয় স্থানাঙ্ককে জাস্ট পোলারে কনভার্ট করছি, আর কিচ্ছু না। তো 2, 4π/3। এখন ভাইয়া আমি কিন্তু তোমাকে পোলার স্থানাঙ্ক পড়ার সময় একটা অনেক বড় এমসিকিউ হ্যাক্স বলছিলাম। দেখো এখানে আসলে আমার পোলারে কনভার্ট করা লাগেই না, আমি অপশন দেখে অ্যান্সার বলে দিব। কেমনে? খেয়াল করো কেমনে। দেখো এই পয়েন্টটা আছে আমার কোথায়? 3 নাম্বার কোয়াড্রেন্টে। দেখো এটা আছে আমার ফোর্থ কোয়াড্রেন্টে, এটা আছে আমার প্রথম কোয়াড্রেন্টে, এটা আছে আমার প্রথম কোয়াড্রেন্টে, একমাত্র এই অপশনটাই আছে 3 নাম্বার চতুর্ভাগে। তাহলে আমার কি পোলারে কনভার্ট করার কোনো দরকার আছে? নাই। আমি দেখতেছি আমার পয়েন্ট অবস্থান করে থার্ড কোয়াড্রেন্টে, এবং অপশনের একমাত্র সি নাম্বারটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে অ্যান্সার কোনটা? সি। আমি কিন্তু তোমাকে এই হ্যাক্স দিয়ে সরল রেখায় অনেকগুলা কোশ্চেন করাইছি, ওকে। এবং তোমাকে ডিটেলসে বলে দিছিলাম যে কোন বিন্দুটা কোথায় অবস্থান করে কেমনে বুঝবা। এটুকু তোমাদের পারার কথা, এটুকু বিশ্বাস আমার তোমার উপর আছে, তুমি এগুলা পারবা। তো দেখো ভাইয়া, এটা অবস্থান করে থার্ড কোয়াড্রেন্টে, কোনো রকম আমি কনভার্ট না করে সরাসরি বলতে পারি, এবং আমি তোমাকে কনভার্ট করেও দেখাইছি, তোমার ইচ্ছা তুমি যেটা করতে পারো। ওকে ভাইয়া, ঠিক আছে। দেখো বলতেছে এই পরাবৃত্তের উপকেন্দ্র কোনটা? কি করবা? তুমি এটাকে আদর্শ আকারে নিবা, আদর্শ আকারে নিবা। খেয়াল করো, আমরা জানি y²= 4x, এটার উপকেন্দ্র কত বলো তো ভাইয়া? a, 0। তাহলে আদর্শ আকারে খেয়াল করো, x এর মান a বসাবা, y এর মান 0 বসাবা, ব্যাস। আদর্শ আকারে নিবা, দেন y এর মান বসাবা তুমি 0, আর মানে এখানে y এর মান বসাবা 0, আর তুমি x এর মান বসাবা কি a, ওকে। সেখান থেকে তুমি x আর y এর মান পেয়ে যাবা, আগের মতো আর কি। নিয়ামকের পাদবিন্দু যেভাবে বের করছি, উপকেন্দ্র একদম সেম, জাস্ট হলো যে প্লাস মাইনাসের চেঞ্জ, তাই না? ওকে, ঠিক আছে ভাইয়া, চলো। দেখো খুলনা ভার্সিটি 19-20, এটা খুবই সহজ কোশ্চেন, আগে একদম মানে বাচ্চা লেভেলের কোশ্চেন বলা যায়। তো বলতেছে পরাবৃত্তটা এত পয়েন্ট দিয়ে অতিক্রম করে। আমি কি বলছিলাম? পরাবৃত্তটা যে পয়েন্ট দিয়ে অতিক্রম করে অবশ্যই ওই পয়েন্টকে সিদ্ধ করবে। তাহলে দেখো পাচ্ছে কত? y এর মান হলো 4, p, x এর মান কত? x এর মান হলো 3। তুমি এখান থেকে p এর মান বের করো, বাচ্চাদের কোশ্চেন, এখানে p এর মান হচ্ছে 4 হবে, 4, ডি নাম্বার। খুবই সহজ কোশ্চেন। পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত, সরল রেখা, যে কোনো কণিক
যে বিন্দুগামী বা যে বিন্দু দিয়ে যায় অবশ্যই ওই বিন্দু দ্বারা সিদ্ধ করবে। এটা হচ্ছে মেইন কথা। ওকে ভাইয়া? তো এখন হচ্ছে আমরা এই কোশ্চেনটা খেয়াল করো। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর 17-18 সেশনে আসছে। পরাবৃত্তের অক্ষের সমীকরণ, ঠিক আছে? সো এটার একটা খুবই সুন্দর এমসিকিউ হ্যাক্স আছে। আমি সেটা তোমাদের করায় দিব। এবং এই হ্যাক্স দিয়ে তুমি পরাবৃত্তের অক্ষের সমীকরণ, সেটা যে কোনো টাইপের পরাবৃত্ত হোক, তুমি প্রত্যেকটা পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে পারবা। ঠিক আছে? আমি কি বললাম? তুমি জাস্ট আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। যে কোনো টাইপের পরাবৃত্ত আসুক, তুমি তার অক্ষের সমীকরণ বের করবা। দেখো খুবই সহজ জিনিস। আমরা শীর্ষ বের করার সময় কি করছিলাম বলো তো? আমরা শীর্ষ বের করার সময় যার দ্বিঘাত তার সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করছিলাম, তাই না বলো তো? হ্যাঁ ভাইয়া। আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার সময় কি করছিলাম? যার দ্বিঘাত তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছিলাম। অক্ষের সমীকরণ বের করতে জাস্ট সেম কাজটাই করব। অক্ষের সমীকরণ বের করতে সেম কাজটাই করব, শুধু খেয়াল করো। তাহলে যার দ্বিঘাত তার সাপেক্ষে ডেরিভেটিভ করব, দেখো তো কত আসে। ওয়াই এর এখানে দ্বিঘাত, তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে টোয়াইস ওয়াই মাইনাস জিরো প্লাস ফোর ইকুয়াল টু জিরো। দেখো এখান থেকে পাচ্ছি আমি ওয়াই প্লাস টু সমান জিরো। পরাবৃত্তের অক্ষের সমীকরণ, হ্যাঁ ওয়াই। হ্যাঁ আচ্ছা, এখানে অ্যান্সার আসলে নাই। তুমি তোমাদের কোশ্চেন ব্যাংকেও দেখবে এখানে সঠিক অ্যান্সারটা নাই, ঠিক আছে? এটা আসলে মানে অপশনগুলো ভুল। আহ, আমি জাস্ট তোমাকে অ্যান্সারটা বের করে দিলাম। সো এর অ্যান্সার হবে এইটা। তো আমি আবারও বলি কি করবা। তোমাকে একটা পরাবৃত্তের সমীকরণ দেবে, বলবে অক্ষের সমীকরণ বের করো। কি করব? যার দ্বিঘাত তার সাপেক্ষে জাস্ট আংশিক ডেরিভেটিভ করব। যার দ্বিঘাত তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে যা হবে, যে সমীকরণটা আমি পাবো সেটাই আমার কি অক্ষের সমীকরণ। সবাই মনে থাকবে কিনা বলো? এটা কিন্তু অনেক ভালো একটা এমসিকিউ শর্টকাটস। তোমাকে একটা পরাবৃত্তের সমীকরণ দিব, বলবো অক্ষের সমীকরণ বের করো। কি করবা? যার দ্বিঘাত তার সাপেক্ষে ডেরিভেটিভ করে যা পাবা, যে সমীকরণটা পাবা ওটাই হলো তোমার অক্ষের সমীকরণ। ঠিক আছে? আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। সো আমি তোমাদের পরাবৃত্তের প্রত্যেকটা টাইপের কোশ্চেন এখানে করাই দিছি। এখন তুমি তোমার কোশ্চেন ব্যাংকে যাও। তুমি যদি কোনো কোশ্চেনে আটকাও আমাকে বইলো। এবং যত রকমের এমসিকিউ হ্যাক্স আছে, বেসিক আছে, আমি কিন্তু সবকিছু বলছি। তুমি যে কোনো ভাবে অ্যাপ্রোচ করো, তুমি পারবে ইনশাল্লাহ। তো কোনো ভয় নাই, তুমি সবকিছু করতে পারবা। তুমি জাস্ট এগুলা প্র্যাকটিস করো, তাইলেই হবে ইনশাল্লাহ। ওকে, আমরা এখন টাইপ 4, সেটা হচ্ছে অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ দেখবো আর কি। তো আমরা দেখো ভাইয়া, পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে খেয়াল করো। সো এই যে পরাবৃত্তটা দেখো ভাইয়া, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। দেখো এটার কিন্তু অক্ষরেখা এক্স অক্ষ। এখন আমি আরেকটা পরাবৃত্ত বললাম, ধরো ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। দেখো ভাইয়া, এটার কিন্তু শীর্ষবিন্দু আলফা কমা বিটা। হ্যাঁ, তো ধরো আলফা কমা বিটা এখানে আছে। বাট তুমি খেয়াল করে দেখো, এটা আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ। এরাও কিন্তু পরস্পর সমান্তরাল। সো পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে সমীকরণ কেমন হবে? ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস আলফা, যার শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা। আচ্ছা, এটা একটা ফরম্যাট, এটা আমাদের চেনা ফরম্যাট, আমরা এই ফরম্যাটে ম্যাক্সিমাম জিনিস করে আসছি। এখন তোমাকে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো ভাইয়া, যদি তুমি এটা মনে রাখবে, এটা মনে রাখার দরকার নাই। যদি পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, দেখো অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, নিয়ামক রেখা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হবে, একটা মনে রাখলেই হচ্ছে। সো অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা এই সমীকরণটা জানি। আরেক টাইপের সমীকরণ মনে রাখবা, এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি হবে। যদি একটা পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওই পরাবৃত্তের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এখানে আমার এ বি সি এর মান বের করলে আমি পরাবৃত্তের সমীকরণ পেয়ে যাব। আমি একটা ম্যাথ দেখাবো সামনে, চিন্তার কোনো কারণ নাই। এখন আসো, যদি অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, খেয়াল করো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, বলো তো এটা কেমন? এটা হচ্ছে, এর অক্ষরেখা কিন্তু দেখো ওয়াই অক্ষ, এর অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমি বললাম যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। দেখো এটার শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা, ধরো এখানে আছে আলফা কমা বিটা।
এবং এটাও কিন্তু ওয়াই অক্ষ বরাবর হা করবে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর হা করবে। তো তুমি খেয়াল করে দেখো ভাইয়া, এটার যে অক্ষরেখা সেটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। সো এই টাইপের সমীকরণের অক্ষরেখা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে, যেটা আমরা আগে থেকেই জানি। এখন এটার মতো আমাদের আরেকটা সমীকরণ এখানে মনে রাখতে হবে যে যদি অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, আরেক টাইপের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। খুবই ইজি দুইটা জিনিস। খেয়াল করো, যখন আমি এক্স নিয়ে কথা বলতেছি ডান পাশে সব ওয়াই, যখন ওয়াই নিয়ে কথা বলবো ডান পাশে সব এক্স। তুমি এভাবে মনে রাখতে পারো, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে বাম পাশে এক্স বসবে, বাম পাশে এক্স মানে ডান পাশে সব ওয়াই। অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল মানে বাম পাশে ওয়াই বসবে, বাম পাশে ওয়াই মানে ডান পাশে সব এক্স। ওকে, আশা করি সবাই এটুকু পারবে। আমি আরেকবার লিখে দেই, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে সমীকরণ এমন হবে যে এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু, দেখো বাম পাশে ওয়াই ডান পাশে সব এক্স হবে। ওকে, আশা করি ভাইয়া এটুকু সব বুঝতে পারছো। এখন এই টাইপের সমীকরণের বেশ কিছু জিনিস আমি চাইলে করতে পারি। দেখো ভাইয়া, আমি তোমাকে পরাবৃত্তের আদর্শ আকার পড়াইছিলাম, বা পরাবৃত্তের যে কোনো আকার বলছিলাম। বলো তো উপকেন্দ্রিক লম্ব কি করে বের করে? উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বের করার উপায় হচ্ছে কি বলো? মডুলাস অফ, নিচে বসবে দ্বিঘাতের সহগ। দেখো দ্বিঘাত এখানে কি আছে? ওয়াই। যেহেতু দ্বিঘাত ওয়াই, তাহলে এক ঘাত বসবে এক্স এর কথা, তাহলে এক্স এর সহগ কত? ওয়ান। ব্যাস। সো এই টাইপের পরাবৃত্ত বলি বা এই টাইপের পরাবৃত্ত বলি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওয়ান বাই এ হবে, ওয়ান বাই এ হবে, ঠিক আছে। এটা মুখস্থ করার কিচ্ছু না। আমি তোমাকে মেইন নিয়ম বলছি না যে আহ, এক ঘাতের সহগ বাই দ্বিঘাতের সহগ, অথবা তুমি এক ঘাতের সহগকে ওয়ান করে নিয়ে তারপরে তুমি দ্বিঘাতের সহগকে ওয়ান করে নিয়ে তারপরে তুমি এক ঘাতের সহগ নিয়েও কাজ করতে পারো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দুইটা ওয়ে বলছিলাম। সো এটা এখানে আসলে মনে রাখার দরকার না যে এরকম সমীকরণ হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এইটা হবে। এটা তোমাকে আগেই পড়ে আসছি, ওই ফরম্যাটে করলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। সো আশা করি এই দুই টাইপের সমীকরণ সবাই খুব ভালো করে বুঝতে পারছো। ওকে ভাইয়া, চলো একটা কোশ্চেন দেখো, রাজশাহী ভার্সিটি 21/22, সেটা কিন্তু রিটেন পরীক্ষাতেও আসতে পারে, বুঝছো? দেখো কি বলতেছে যে এই পরাবৃত্তের শীর্ষ -2,3 অবস্থিত এবং এই পরাবৃত্তটা 0,5 দিয়ে অতিক্রম করে। বি এর মান বের করতে বলছে। এখন তুমি দেখো এখানে কিন্তু আমার এ বি সি হচ্ছে আননোন, ঠিক আছে। তো আমি যদি একটা পরাবৃত্তের সমীকরণটা জানি, সেখানে কিন্তু আননোন থাকে না কিছু। সো আমি যেটা করব, আমি এই শর্ত দিয়ে আসলে পরাবৃত্তের সমীকরণটা আগে আনবো, তারপরে কম্পেয়ার করব। দেখো একটা পরাবৃত্তের আদর্শ আকারে আমি কিন্তু সবকিছুই জানি। সো আমি এই শর্ত অ্যাপ্লাই করে আগে পরাবৃত্তের সমীকরণটা বের করব, তারপরে ওই সমীকরণের সাথে এটাকে কম্পেয়ার করব। আর কিছু লাগবে না। ওকে, দেখো ভাইয়া, তো আমি কি করব, একটা খেয়াল করো, এখানে কিন্তু খেয়াল করো ভাইয়া কি আছে? ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। বলো তো এটা কার সমীকরণ? এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল পরাবৃত্ত, তাই না? বলো তো ভাইয়া। হ্যাঁ, ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষরেখা বিশিষ্ট পরাবৃত্ত। এখন ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষরেখা হলে বলো তো আমার সমীকরণটা কেমন হয়? এক্স মাইনাস আলফা স্কোয়ার 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। কেন এটা? কারণ ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষরেখা মানে কি? ওয়াই অক্ষের দিকে হা করবে, তার মানে ওয়াই এর সিঙ্গেল ঘাত। তো এটা হচ্ছে আমাদের জানা পরাবৃত্তের সমীকরণ, আমরা এটার সাথে এই সমীকরণকে কম্পেয়ার করব। চলো, তাহলে এখানে দেখো আমার শীর্ষ বলা আছে, আলফার মান দেওয়া আছে -2, বিটার মান দেওয়া আছে 3, শীর্ষ। তাহলে এখানে বসাও তো ভাইয়া, এক্স প্লাস টু হোল স্কোয়ার 4a ইন্টু ওয়াই মাইনাস 3। ওকে, এটা আমার পরাবৃত্তের সমীকরণ, এটাকে 1 নাম্বার দিলাম ধরো। এখন দেখো ভাইয়া বলতেছে কিন্তু সেই পরাবৃত্তটা 0,5 দিয়ে অতিক্রম করে, তার মানে অবশ্যই সিদ্ধ হবে। চলো সিদ্ধ করি। তো এই পরাবৃত্তটা 0,5 দ্বারা সিদ্ধ হবে। খেয়াল করো, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 4, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, তাহলে কত আসতেছে? 2। তাহলে দেখো আমি এর মান পাচ্ছি হাফ। তো আমি এবার পরাবৃত্তটাকে একদম আদর্শ আকারে প্রকাশ করি। চলো এর মানটা এখানে বসাই দিই। খেয়াল করো তো কি আসতেছে, এক্স প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু 4, এর মান হচ্ছে হাফ, অ্যান্ড হলো আমার ওয়াই এর মান কত? ওয়াই মাইনাস 3। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি একটু ভাঙো। এখানে খেয়াল খেয়াল করো তো কি আসে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4,
এখানে আসবে 2y মাইনাস 6। দেখো আমার কিন্তু এই সমীকরণে b এর মানটা বের করতে বলছে। সো আমি এই সমীকরণের ফরম্যাটে নিয়ে গিয়ে কম্পেয়ার করব। দেখো ধরো তুমি বাজারে গেছো, তোমার কাছে আলু আছে ধরো এক প্রকারের, ধরো দেশি আলু আছে এবং বিদেশি আলু আছে। তুমি কিন্তু দুইটা সেম টাইপের প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করতে পারো। তুমি আলুর সাথে আলু কম্পেয়ার করতে পারো। এখন তোমার কাছে ধরো আলু আছে, দেশি আলু, তুমি আনলা মাছ। তুমি ধরো এক জায়গা থেকে মাছ ধরে আনলা। এখন মাছ এবং আলু কি কম্পেয়ার করা যাবে? কখনোই না। সো সেম টাইপের ফরম্যাট করে নিলে আমি তখন কম্পেয়ার করতে পারবো। তাহলে এই ফরম্যাটে আমি প্রকাশ করি আমার এই আদর্শ আকারটাকে। খেয়াল করো তো, আমার আদর্শ এখানে আমার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তো আমি এই সমীকরণটাকে এরভাবে প্রকাশ করব। দেখো, তাহলে আমি একবারে সেটা করে ফেলি। y এর মান পাবো হচ্ছে আমি এখানে হাফ এক্স স্কোয়ার প্লাস একবারে 2 দ্বারা ভাগ করে দিলাম, এখানে পাবা 5। তাহলে দেখো তো ভাইয়া, এটাকে তুমি এটার মতো কম্পেয়ার করো। তাহলে বলো তো আমার বি এর মান কত? বলো তো বি এর মান কত? একবারে বলা যায় যে এর মান হচ্ছে হাফ, বি এর মান হচ্ছে 1 অ্যান্ড সি এর মান হচ্ছে 5। ঠিক আছে? সো আমি আলুর সাথে আলু কম্পেয়ার করছি, যে আমি আদর্শ আকারে মানে এভাবে ফরম্যাট আনলাম কারণ আমাকে এই ফরম্যাটের মানগুলা বের করতে হবে। দেখো বি এর মান কত পাইলাম? 1। আচ্ছা, আমরা কি কোথাও ভুল করছি দেখি তো ভাইয়া। বি এর মান তো এখানে 1 নাই, দাঁড়াও। সো এখানে 2 দ্বারা ভাগ করলে কি আসবে? হাফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 10। আম, আচ্ছা, খেয়াল করে এখানে ভুল করছে, এখানে 4x হবে কিন্তু। এই যে এক্স এ প্লাস বি হোল স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বি এর মান কত? 2। বি এর মান হচ্ছে 2। ওকে, অ্যান্সার কোনটা? ডি নাম্বার। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তো তুমি মেইনলি এখান থেকে মনে রাখবা যে ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষরেখা হইলে সমীকরণ হতে পারে এইটা এবং এইটা, আর এক্স অক্ষের সমান্তরাল অক্ষরেখা হলে সমীকরণ হতে পারে এইটা এবং এইটা। ঠিক আছে? এদের মধ্যে কম্পেয়ার করে তুমি যে কোনো কিছু বের করতে পারবা। ওকে ভাইয়া, ঠিক আছে, চলো এখন আসি। দেখো এখানে কি বলতেছে, আহ চট্টগ্রাম ভার্সিটি 14-15 সালে আসছে। খেয়াল করো কি বলে, অক্ষরেখাকে এক্স অক্ষ এবং বিকাক্ষকে ওয়াই অক্ষ ধরে পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, খেয়াল করো। সো আমি ধরো এখানে আগে অক্ষ ব্যবস্থা ড্র করি। এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এখন ভাইয়া এমন একটা পরাবৃত্ত ড্র করতে হবে যে পরাবৃত্তের অক্ষরেখা হবে এক্স অক্ষ। ঠিক আছে? খেয়াল করো ভাইয়া। তো আমি এই পরাবৃত্ত এখানে ড্র করলাম। দেখো এই পরাবৃত্তের অক্ষরেখা কিন্তু এক্স অক্ষ, এই পরাবৃত্তের অক্ষরেখা কিন্তু এক্স অক্ষ। এবং দেখো ভাইয়া, এটা হলো আমার শীর্ষ, এবং দেখো বলছে বিকাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। খেয়াল করো, শীর্ষ থেকে এ একক বামে বিকাক্ষ থাকে কিন্তু। আমি তোমাদের কিন্তু পরাবৃত্তের সমীকরণ পড়াইছি। খেয়াল করো, এই যে এটা আমার পরাবৃত্তের আদর্শ আকার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা হলো শীর্ষ, শীর্ষ থেকে এ একক পিছনে থাকে হচ্ছে নিয়ামক। তাহলে দেখো, এটা আমার শীর্ষ হলে এ একক পিছনে আছে কি নিয়ামক। আমার কিন্তু কোশ্চেনে বলছে নিয়ামক হচ্ছে ওয়াই অক্ষ, নিয়ামক হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটা বুঝতে পারলা? তাহলে এটা হলো আমার 0,0। তাহলে বলতো শীর্ষ কত? শীর্ষ হচ্ছে দেখো মূল বিন্দু থেকে এ একক ডানে আছে, তাহলে কি a,0, a,0 শীর্ষ পেয়ে গেলা। তাহলে বলো পরাবৃত্তের সমীকরণ কি হবে? দেখো এটা হলো প্রথমত এক্স অক্ষের দিকে হাঁ করে, তাহলে কি ওয়াই স্কোয়ার আসবে। এখন দেখো ভাইয়া, ওয়াই স্কোয়ার একবারে না লিখবো, শীর্ষ হচ্ছে, শীর্ষ তো 0, তাহলে খেয়াল করো ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এখন আসো শীর্ষের মান বসাও। তো শীর্ষের ক্ষেত্রে দেখো তো বিটার মান কত? 0। অ্যান্ড আলফার মান কত? a। তাহলে খেয়াল করো কত পাচ্ছি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস এ। এটা অ্যান্সার, 4a ইন্টু এক্স মাইনাস এ। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন এখানে আরেকটা জিনিস হতে পারে ভাইয়া, এটা যদি কেউ থিঙ্ক করে করতে পারো তাহলে তুমি আসলে ম্যাথটা ভালো বুঝছো, বা তোমার ম্যাথ নিয়ে ভালো আগ্রহ আছে, বা তুমি বিষয়টা ভালো করে ধরতে পারছো। এখন তোমার মনে কিন্তু কৌতূহল আসার কথা যে ভাইয়া, এখানে তো আরেকটা পরাবৃত্ত হওয়া পসিবল। হ্যাঁ, হওয়া পসিবল। দেখো আমি বললাম এটা আমার শীর্ষ, এবং শীর্ষ থেকে এ একক পিছনে, দেখো এ একক পিছনে হচ্ছে আমার কি নিয়ামক আছে, কিন্তু নিয়ামক আছে। তাহলে দেখো তো ভাইয়া, এই এটার স্থানাঙ্ক কত বলো তো? এই শীর্ষের এই এর স্থানাঙ্ক হবে তোমার -a,0। তাহলে এই পরাবৃত্তের সমীকরণ কেমন হবে বলো তো? এই হলুদ পরাবৃত্তের ওয়াই স্কোয়ার সমান 4a এক্স প্লাস এ।
এই যে আলফার মান হচ্ছে মাইনাসে, তাহলে এখানে প্লাসে হবে। আরেকটা জিনিস আসবে, কি বলো? বলো আরেকটা জিনিস কি আসবে? আরেকটা জিনিস আসবে হচ্ছে ভাইয়া দেখো, এটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে হা করতেছে। এক্স অক্ষের নেগেটিভ দিকে হা করলে কি হয় বলো তো? এখানে কিন্তু মাইনাস সাইন আসবে। ওকে, এক্স অক্ষের নেগেটিভ দিকে হা করলে কি হয়? এখানে মাইনাস সাইন আসবে না? অবশ্যই মাইনাস সাইন আসবে। সো এটা আসলে আমার এখানে অপশনে নাই, অপশনে এটা আছে, আমি অ্যান্সার দেখাই দিলাম। ওকে, বাট আমি তোমাকে এটাও বলে দিলাম, এটা থাকলে এটাও অ্যান্সার হয়ে যাইতো আর কি। তো আমার অ্যান্সার মূলত এটা হবে, অপশন সি নাম্বার। ওকে ভাইয়া, ঠিক আছে, চলো। এখন দেখো টাইপ 5, এটা আমাদের গুচ্ছে 22-23 আসছে। দেখো পরামিতিক সমীকরণ, আমি কিন্তু এরকম একটা ম্যাথ প্রথমে করাইছি একদম টাইপ 1 এর ভিতরে। দেখো পরামিতিক সমীকরণ আসলে কি বলে, আমার এখানে এক্স এর মানটা টি এর মাধ্যমে প্রকাশ করছে, আর ওয়াই এর মানটা টি এর মাধ্যমে প্রকাশ করছে। সো পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে তোমার এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু তৃতীয় আরেকটা চলক, তৃতীয় আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করা। সো আমরা এই তৃতীয় চলকটাকে ভ্যানিশ করে দেব, এটা আমাদের সামনে আরো আসবে, অধিবৃত্তে আসবে, উপবৃত্তে আসবে। সো পরামিতিক সমীকরণ থেকে আসল সমীকরণ বের করার বুদ্ধি কি বা উপায় কি? যেটা থার্ড চলক মানে এক্স ওয়াই বাদে আরেকটা যে চলক আছে ওইটাকে ভ্যানিশ করে দিবা। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে ভ্যানিশ করব। এখান থেকে আমি বলতে পারি ভাইয়া টি সমান হচ্ছে ওয়াই বাই 2a। এবং তুমি এখানে টি এর মান বসাও, খেয়াল করো কি আসতেছে, এক্স ইকুয়াল টু 3 প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার। দেখো আমি এবার জাস্ট আর গুণ করে দিই, খেয়াল করো কি আসতেছে এখানে। সো এক্স ইকুয়াল টু, এখানে লসগু হচ্ছে 4a স্কোয়ার, তাহলে খেয়াল করো 4a স্কোয়ার না, এখানে তো একটা এ কাটাকাটি যাবে, তো লসগু হচ্ছে কি 4a, তাহলে এখানে হচ্ছে 12a, আর এখানে তোমার আসতেছে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো কি পাচ্ছি এখান থেকে আমি, ওয়াই স্কোয়ার সমান 4ax, 4ax মাইনাস 12a। ওকে, তুমি এখান থেকে একটা কাজ করো, তুমি হচ্ছে 4a কমন নাও, দেখো তো কি পাচ্ছ, এক্স মাইনাস 3। হ্যাঁ, এক্স মাইনাস 3। তাহলে বলো তো আমার শীর্ষবিন্দু কত? দেখো শীর্ষবিন্দু ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর শীর্ষবিন্দু কি 0,0, মানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এখানে দেখো এক্স বলতে এক্স মাইনাস 3, তাহলে কি এটা ইকুয়াল টু 0, তাহলে আমার শীর্ষবিন্দুর ভুজ হচ্ছে 3 আর শীর্ষবিন্দুর কোটি হচ্ছে 0, তাহলে অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। তো পরাবৃত্তের সমীকরণ তুমি আগে আনবা পরামিতিক সমীকরণ থেকে, যে ওই আমার থার্ড চলকটাকে ভ্যানিশ করে, দেন সেখান থেকে তোমার যে কোনো কিছু বের করতে বলুক তুমি পারবা। ওকে ভাইয়া, ঠিক আছে। এখন আমরা দেখব টাইপ 6 উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব। দেখো উপকেন্দ্রিক দূরত্বটা আসলে কি, যে আমার ধরো এটা হচ্ছে পরাবৃত্তটা, এটা আমার পরাবৃত্ত, এখন এটা হলো আমার উপকেন্দ্র, এটা হলো শীর্ষ। সো ধরো এখানে একটা পয়েন্ট আছে পি এক্স কমা ওয়াই। তো উপকেন্দ্র থেকে কোনো পয়েন্টের যে ডিস্টেন্স, উপকেন্দ্র থেকে কোনো পয়েন্টের যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আমার উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্র থেকে কোনো পয়েন্টের ডিস্টেন্স হলো কি উপকেন্দ্রিক দূরত্ব, অবশ্যই পয়েন্টটাকে উপকেন্দ্রের উপরস্থ কোনো পয়েন্ট হওয়া লাগবে। সো এই যে ডিস্টেন্স সেটা হলো আমার কি উপকেন্দ্রিক দূরত্ব। এখন ভাইয়া খেয়াল করো, এখানে একটা কথা লেখা আছে, পরাবৃত্তের ক্ষেত্রে কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব ইকুয়ালস টু ওই বিন্দু থেকে নিয়ামক রেখা দূরত্ব। আমাদের আরেকটা কনসেপ্ট এখানে আছে, আমি একটু দেখায় আসি ওইটা, চলো ওইটাকে একটু দেখায় আসি, তাহলে তুমি এই কনসেপ্টটা ভালো বুঝতে পারবা। দেখো পরাবৃত্তের সাধারণ সমীকরণ, আমরা কিন্তু সবসময় আদর্শ আকারের সমীকরণ পড়ছি, যেমন হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাই না? হ্যাঁ ভাইয়া। এখন যদি আদর্শ আকারে না থেকে যে কোনো র্যান্ডম পরাবৃত্ত থাকে, যেমন দেখো এটা একটা পরাবৃত্ত র্যান্ডমলি আছে, সো এগুলোর আমরা সমীকরণ কিভাবে বের করব? দেখো কণিকের মেইন সংজ্ঞায় ছিল একটা জিনিস, কণিকের সংজ্ঞা ছিল যে এসপি বাই পিএম ইকুয়াল টু ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। দেখো আমি তোমাকে এখানে জাস্ট ড্র করি, দেখো এটা হচ্ছে আমার সে একটা পরাবৃত্ত, ধরো এটা হলো আমার উপকেন্দ্র, পি হচ্ছে একটা পয়েন্ট এক্স কমা ওয়াই, এবং এম হচ্ছে আমার নিয়ামকের সমীকরণ, এম হচ্ছে কি নিয়ামকের সমীকরণ। সো পরাবৃত্তটা আসলে বা যে কোনো কণিকের মেইন ডেফিনেশনটা হচ্ছে যে উপকেন্দ্র থেকে কোনো পয়েন্টের ডিস্টেন্স এসপি, এসপি এটা কিন্তু থানার বা এসপি না, ঠিক আছে? তো এসপি আর পিএম হচ্ছে কি, দেখো তো ভাইয়া পিএম হলো ওই পয়েন্ট থেকে নিয়ামকের লম্ব দূরত্ব। সো কণিকের ডেফিনেশন হচ্ছে কোন কণিকের উপকেন্দ্র থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স এবং
ওই পয়েন্ট থেকে নিয়ামকের ডিস্টেন্স, এই যে অনুপাত, এটা অলওয়েজ ধ্রুবক হবে। এটা অলওয়েজ ধ্রুবক হবে, এটা হলো কণিকের ডেফিনেশন। এখন আমরা জানি ভাই, দেখো পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান কিন্তু 1, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত, 1 না? হ্যাঁ ভাইয়া। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এসপি সমান পিএম। এখন তুমি খেয়াল করো, ধরো এস এর স্থানাঙ্ক তুমি ধরো যে আলফা কমা বিটা ধরলাম। এখন তোমাকে ধরো কোশ্চেনে এস এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তোমাকে নিয়ামকের সমীকরণ দেওয়া থাকবে। সো তুমি এস আর পি এর মধ্যকার ডিস্টেন্স বের করবা দূরত্ব নির্ণয় সূত্র অ্যাপ্লাই করে, আর একটা পয়েন্ট থেকে রেখার উপর লম্ব দূরত্বের তুমি সমীকরণ অ্যাপ্লাই করবে, তাইলে হয়ে যাবে। আমরা কিন্তু সরল রেখাতে করে আসছি যে একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে মেজার করে, সো ওইটা এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আমি ম্যাথ করে দেখাবো, আপাতত তোমার বাকি পার্টটা কভার করে চলো। দেখো এখানে কি বললাম, তাহলে খেয়াল করো ভাইয়া। তাহলে এসপি ইকুয়াল টু কি বলো তো, এসপি ইকুয়াল টু পিএম। তো এটা এখানে বলছে যে উপকেন্দ্রিক দূরত্ব হবে ওই পয়েন্ট থেকে নিয়ামকের দূরত্বের সমান, এসপি ইকুয়াল টু পিএম। আচ্ছা, এখন এটা তোমরা থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, এখন তোমাকে প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি, শোনো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হবে, মনে রাখবা, a প্লাস এক্স। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর উপকেন্দ্রিক দূরত্ব হবে a প্লাস ওয়াই। কেমনে মনে রাখবা? খুবই সহজ, খেয়াল করো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হবে a প্লাস এক্স, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর উপকেন্দ্রিক দূরত্ব হবে a প্লাস ওয়াই। কেমনে মনে রাখবে বলো? দেখো এই যে এ এক্স এ প্লাস এক্স, এ ওয়াই এ প্লাস ওয়াই, এমনি মনে রাখতে পারো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। দেখো সমীকরণে কিন্তু ax আছে, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে a প্লাস এক্স। এখানে আছে এ ওয়াই, দূরত্ব হবে a প্লাস ওয়াই। তুমি এভাবে চাইলে মনে রাখতে পারো। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আদর্শ আকারের উপকেন্দ্রিক দূরত্ব। এখন ধরো ভাইয়া, যদি আদর্শ আকার না থাকে, যেমন দেখো এখানে কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই টাইপের, জাস্ট হলো কি এক্স এর জায়গায় কি আছে, এক্স মাইনাস আলফা আছে। তো কি হইছে, আমরা উপকেন্দ্রিক দূরত্ব বের করা শিখছি না বলো তো? শিখছি তো, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর দূরত্ব হচ্ছে এক্স প্লাস এ। এখন এখানে এক্স এর জায়গায় কি আছে, এক্স মাইনাস আলফা আছে, তো সমস্যা কি? তুমি জাস্ট এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা বসাও, হয়ে গেল। আবার দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর দূরত্ব হচ্ছে কি এ প্লাস ওয়াই। এখন আমি দেখতেছি এখানে ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা আছে, তো সমস্যা নাই তো, তুমি জাস্ট ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা বসাও, শেষ। মানে কথা হলো খুবই সিম্পল, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হলে এ প্লাস ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হলে এ প্লাস এক্স। খুবই সাধারণ কথা। চলো দেখো এই কোশ্চেনটা খেয়াল করো, সাস্টে আসছে কি বলতেছে, দেখো তো ভাইয়া। এই বিন্দুতে এই বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব কত? খুবই সাধারণ কোশ্চেন। দেখো এখানে দেখো তো পরবর্তী সমীকরণ কেমন, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস আলফা, মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই টাইপের উপবৃত্ত, সরি পরাবৃত্ত। তো আমার এটার বলো তো উপকেন্দ্রিক দূরত্ব কত, a প্লাস এক্স। তাহলে আসো ভাইয়া এখানে দেখো তো এর মান কত, এখানে এর মান হচ্ছে 2। আর দেখো এক্স এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস 4। আমি এখানে বলছি না এ প্লাস এক্স, তো এক্স এর জায়গায় যা থাকবে সেটা সরাসরি বসাই দিবা। তাহলে এখানে দেখো তো কত আসতেছে, এক্স মাইনাস 2। অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। ওকে ভাইয়া, এখন আসো দেখো এই টাইপের কোশ্চেন পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, একটু ভালো করে ফোকাস করো, একটু ভালো করে ফোকাস করো। দেখো কি বলতেছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের উপর স্থিত পি বিন্দুর কোটি 6 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? খেয়াল করো, দেখো এটা আমার সেই পরাবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এখন এই পরাবৃত্তের উপরস্থ একটা পয়েন্ট আছে যার কোটির মান দেওয়া আছে 6, আমি ধরলাম ভুজের মান আলফা। সো আমাকে উপকেন্দ্রিক দূরত্ব বের করতে হবে। দেখো উপকেন্দ্রিক দূরত্ব মানে কি বলছে বলো তো, বেসিক কাজে লাগবে। উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে উপকেন্দ্র থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, উপকেন্দ্র থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স। এখন আমাকে বলো তো ভাইয়া এর উপকেন্দ্র কত? আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর উপকেন্দ্র হচ্ছে a কমা 0, তাহলে এর উপকেন্দ্র হচ্ছে 1 কমা 0। তাহলে আমরা উপকেন্দ্র জানি 1 কমা 0। দেখো আমি যদি, আমাকে তো মেইনলি এসপি এই ডিস্টেন্সটা বের করতে বলছে, আমি যদি পি বিন্দুর ভুজ জানি তাহলে কিন্তু হয়ে গেল, পি বিন্দুর ভুজ জানলেই কিন্তু হয়ে গেল, কারণ তুমি তখন ডিস্টেন্সের সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এখন দেখো ভাইয়া পি বিন্দু কিন্তু আমার
পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, তাহলে অবশ্যই কি পি বিন্দু সিদ্ধ করবে। চলো সিদ্ধ করি। তাহলে ওয়াই এর মান হলো 6, আমি ধরছি পি বিন্দুর কোটি হচ্ছে মানে এক্স এর মান আলফা। তাহলে দেখো আমার আলফার মান আসতেছে 9, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,6। এখন তুমি এসপি এর ডিস্টেন্সটা জাস্ট বের করে ফেলো, আর কিচ্ছু না। খেয়াল করো এসপি দ্বারা কত হবে, ভুজের পরিবর্তনের স্কোয়ার প্লাস কোটির পরিবর্তনের স্কোয়ার, 10 হবে, 10 সি নাম্বার। ওকে, সো খুবই সহজ জিনিস। আমার উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে উপকেন্দ্র থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স। আমি উপকেন্দ্র জানি 1,0, ওই পয়েন্টের স্থানাঙ্ক বের করলাম, দেন দূরত্ব নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। দেখো আর ইউতে আসছে 15-16 সালে, খুবই ভালো কোশ্চেন, সবাই মনোযোগ দাও ভাইয়া, সবাই মনোযোগ দাও। দেখো বলতেছে কোন পরাবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, খেয়াল করো এটা আমার সেই পরাবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, এটার উপকেন্দ্র এখানে আছে। তাহলে বলো তো আমার উপকেন্দ্র কত হবে? উপকেন্দ্র হবে a,0, তার মানে হচ্ছে 4,0। উপকেন্দ্র আমি পেয়ে গেলাম a,0। ওকে, এখন একটা পয়েন্ট আছে এখানে পি এক্স কমা ওয়াই, বলতেছে এই যে উপকেন্দ্রিক দূরত্ব এর মান হলো 6, মানে এসপি এই ডিস্টেন্সের মান দেওয়া আছে 6। আমাকে মূলত এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, আমাকে মূলত এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, ঠিক আছে? এখন ভাইয়া আমি কিভাবে এই বিন্দুর স্থানাঙ্ক বের করব? বলো তো কিভাবে করব? খুবই সহজ, খেয়াল করো। দেখো আমি এখানে তোমাকে যা সূত্র অ্যাপ্লাই করে দিলাম, এসপি, খেয়াল করো তো, ভুজের পরিবর্তনের স্কোয়ার প্লাস কোটির পরিবর্তনের স্কোয়ার, এর মান দেওয়া আছে 6। আবার দেখো যেহেতু পি বিন্দুটা আমার পরাবৃত্তের উপর অবস্থান করে, অবশ্যই পরাবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে দেখো তো ওয়াই স্কোয়ারের মান কিন্তু 16x, আমি এখানে জাস্ট মান বসাই দেবো। খেয়াল করো কি আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ারের মান আবার কত, 16x বসাও, ইকুয়াল টু 36। তাহলে দেখো আমি এক্স স্কোয়ারের মান পাচ্ছি কত বলো, 20। তাহলে এক্স এর মান পাইলাম হচ্ছে আমি তাহলে কত হচ্ছে, 4×5 = 20। 2√5 আসতেছে না ভাইয়া? দাঁড়াও, কোথাও কি ভুল করছি? সরি, খেয়াল করো, সরি সরি সরি, এখানে তো কত হবে, 8x হবে, 4×2 = 8x না? হ্যাঁ, দেখো ম্যাথ আসলে খুবই সহজ, আমি জাস্ট ক্যালকুলেশন ভুল না করলেই হয়। খেয়াল করো এখানে 16x। এখন দেখো তোমার একটা দ্বিঘাত সমীকরণ এখানে চলে আসছে, খেয়াল করো ভাই, একটা দ্বিঘাত আমি একটা সমীকরণ পাচ্ছি। দেখো কি পাচ্ছি, সো এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস 8x, আর ওখান থেকে আসবে -20 = 0। হ্যাঁ, তুমি এখান থেকে এক্স এর মানটা বের করবা, দেন এক্স এর মান তুমি এখানে বসালে কি ওয়াই এর মানটা পেয়ে যাবা। ওকে, সো তুমি যে কোনো টাইপের মানে এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম, দেন অ্যান্সার তো শেষ। ঠিক আছে, তো আশা করি এটা সবাই বুঝতে পারছো, সবাই পারবে ইনশাল্লাহ। ওকে ভাই, ঠিক আছে, চলো। আচ্ছা এখন খেয়াল করো, ওকে ঠিক আছে, চলো। দেখো এখন হচ্ছে আমি তোমাকে কিন্তু এই টপিকটা বোঝাইছি যে পরাবৃত্তের আমার সাধারণ সমীকরণ বা মেইন ডেফিনেশন হচ্ছে এসপি সমান পিএম। এস হলো কি উপকেন্দ্র, পি হচ্ছে একটা পরাবৃত্তের উপরস্থ বিন্দু, এম হচ্ছে নিয়ামক রেখা। এখন আমি এই কনসেপ্টটা কখন অ্যাপ্লাই করব, ভালো করে শোনো। দেখবা তোমার যদি কোশ্চেনে উপকেন্দ্র, নিয়ামকের সমীকরণ, এই দুইটা জিনিস দেওয়া থাকে, ভালো করে শোনো। দেখো আমার ওইখানে আসলে আমার দেখো তো সংজ্ঞাটা কি ছিল ভাইয়া, সংজ্ঞা ছিল এসপি বাই পিএম সমান ই। তাহলে আমার উপকেন্দ্র লাগবে, নিয়ামকের সমীকরণ লাগবে, উৎকেন্দ্রিকতা লাগবে। এখন আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1, অলওয়েজ 1। তাহলে দেখো ভাইয়া, যদি আমার উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ দিয়ে দেয়, তাহলে আমি পরাবৃত্তের সমীকরণ এই টেকনিক অ্যাপ্লাই করে করতে পারবো। জাস্ট মান বসায়, চলো দেখো। সো আমি এখানে ড্র করলাম, একটু খেয়াল করো, এটা আমার এস হলো কত, 2,0। আমি ড্র না করলেও হবে, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য করতেছি। এটা আমার নিয়ামক, নিয়ামকের সমীকরণ x+2 = 0। আর এখানে পয়েন্ট হচ্ছে পি এক্স কমা ওয়াই। ওকে, তাহলে আসো, তাহলে দেখো তোমার এসপির মান কত, এসপির মান হচ্ছে ভুজের পরিবর্তন প্লাস কোটির পরিবর্তন। আর পিএম কত বলো তো ভাইয়া? সো একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব বের করব, খুবই সহজ। সো আমার এই পয়েন্টটাকে এখানে বসাও, বাই এক্স স্কোয়ারের সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। আমি কিন্তু তোমাকে একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব বের করা শিখাইছি সরল রেখায়, এখন না পারলে কিন্তু মাইর দিব, বুঝছো?
দেখো আমরা যখন অ্যাডমিশনে পরীক্ষা দিই আমাদের কিন্তু সবগুলো অধ্যায়ের কনসেপ্ট থেকে ঘোরায় ফেরায় কোশ্চেন দিবে, এবং কনিক, বৃত্ত, সরলরেখা প্রত্যেকটা অনেক বেশি কানেক্টেড। আমি তোমাকে এজন্য আগে সরলরেখা পড়াইছি, বৃত্ত পড়াইছি, এখন কনিক পড়াচ্ছি। তোমাকে সবকিছু কিন্তু বলে দিয়েছি আমি ক্লাসে। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। ঠিক আছে? এখন না বুঝতে পারলে কিন্তু তোমাদের পড়ায় ঘাটতি আছে। খেয়াল করো, আমি কিন্তু সব পড়ায় দিচ্ছি, সব টাইপ কভার করে। এখন আমার সমীকরণের ফরম্যাটে যাবো, চলো তাহলে কি করব, এ পাশে স্কোয়ার করে দিলাম আর এ পাশে স্কোয়ার করলাম। চলো তাহলে দেখো তো কি আসে। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর। খেয়াল করো ভাইয়া, এক্স স্কোয়ার কাটা, ফোর ফোর কাটা। ওকে, তাহলে খেয়াল করো থাকতেছে কি বলতো ভাইয়া, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট এক্স, এটা অ্যান্সার, বি নাম্বারটা। ওকে, সো আশা করি সবাই সবটুকু বুঝতে পারছো। তুমি আমি যখন দেখবো আমার উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, তখন আমি কণিকের মেইন ডেফিনেশন অ্যাপ্লাই করব, তাইলে হয়ে যাবে। ওকে, সো আমি তোমার কণিকের পার্ট ওয়ানে পরাবৃত্তের প্রত্যেকটা টাইপ কভার করছি। পরাবৃত্তের যত রকমের কোশ্চেন আসতে পারে, যত রকমের কোশ্চেন তোমার কোশ্চেন ব্যাংক আছে, সবগুলো কভার করছি। তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে একবার করলে তোমার পরাবৃত্ত টপিকে আর কোনো সমস্যা থাকবে না। সো কণিকের পার্ট টুতে আমরা উপবৃত্ত এবং অধিবৃত্ত পড়বো ইনশাল্লাহ। তো পার্ট অন এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাতু।